হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের যে সাবজেক্টগুলো তা প্রথমেই জানাবো। আজকে অনেক খবর। প্রথম খবর হচ্ছে যে ব্রেকিং নিউজ, দুটো ব্রেকিং নিউজ আছে। একটা হচ্ছে যে শ্বাসরুদ্ধকর প্রতীক্ষার অবসান, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। কমলা হ্যারিস নতুন প্রার্থী, কে হচ্ছেন রানিং ম্যাট, এবং কমলা হ্যারিসের যে নতুন প্রার্থিতা, এই প্রার্থিতা নিয়েও চলছে বিতর্ক। এটা আসলে বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছিলাম যে কোন সময় বাইডেন সরে দাঁড়াতে পারেন, এবং এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। জাতিসংঘ সহ সারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এই প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীদের উপর সহিংসতা ও আক্রমণকারীদের বিচারের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজকে আমরা আরেকটি বিষয় জানবো যে বাংলাদেশে যে সহিংসতা চলছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি বলছে। টাইমস স্কোয়ারে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এবিসি, এনবিসি, সিএনএন, টাইমস সহ মূলধারার মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গ এবং অবরুদ্ধ বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব আমরা। এবং আমরা আরেকটি বিষয় জেনেছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে আপিলের ডিভিশন যে রায় দিয়েছে, সেই রায়ে আপনার 30% জায়গায় 5% কোটা ঠিক করেছে। বাট একটি কথা বলেছে যে যদি নির্বাহী যে বেঞ্চ আছে সরকারের, এরা যদি চায় তাহলে এটাকে চেঞ্জও করতে পারবো। সো এটা নিয়ে একটা কনফিউশন দেখা দিয়েছে। এবং ছাত্রদের যে লিডারশিপ বলেছে, তারা আর নতুন 4 দফা দিয়েছে এবং বলেছে এই 4 দফা অবিলম্বে মানতে হবে, না হলে তারা আবার আন্দোলন শুরু করবে। সো যাক, এইটা একটা কনফিউজিং সিচুয়েশন, বিকজ যেহেতু কোনো যোগাযোগ নেই বাংলাদেশে। যদি আমরা সর্বশেষ কোনো খবর পাই আপনাদের অবশ্যই জানাবো। যাই হোক, আজকে অতিথি যারা আলোচনায় অংশ নেবেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ থাকবেন, মাফ মেজবাউদ্দিন আহমেদ থাকবেন, আইরিন পারভিন থাকবেন, নাফিসা সাইদা থাকবেন, হেলালুদ্দিন রানা, ইব্রাহিম চৌধুরী খোকন, এবং আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল হাসান, যিনি দিনের আপডেট জানাবেন। আমরা প্রথমেই যাচ্ছি দিনের আপডেট জানার জন্য। নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, জুলাই মাসের 21 তারিখ রবিবার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে, অন্তত স্মরণকালের ইতিহাসে, এই প্রথম একজন সিটিং প্রেসিডেন্ট যিনি আর 1 মাস পর আগস্ট মাসের 19 তারিখের আগেই খুব সম্ভবত তার চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ডেমোক্রেট দলের হয়ে, এবং তিনি সিটিং প্রেসিডেন্ট, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারা ঘোষণা দিয়েছেন। তার উপর দীর্ঘ গত জুন মাসের 27 তারিখে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছিলেন, সেই বিতর্কটাই আসলে মূলত তার এই আজকের যেই অবস্থানে তাকে আসতে হয়েছে সেই অবস্থানের সূচনা করেছিল। এবং সেইবারই প্রথম তার বক্তব্য শেষ হওয়ার, বিতর্ক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কেউ সরাসরি তাকে অনুরোধ করেছেন তিনি যেন সরে দাঁড়ান। আর তিনি প্রায় 21 দিন প্রায় 24 দিনের মতো সময় নিলেন। আমি বলবো 24 দিন তিনি অপেক্ষা করলেন, 3 সপ্তাহেরও বেশি, চূড়ান্ত সিদ্ধান্তটি দিতে। এবং তিনি আজকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনগণ এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং তবে তিনি এও বলেছেন যে তিনি তার যে বাকি কয়েক মাস সময় আছে দায়িত্ব পালনের, প্রায় 5 মাসের মতন, 2025 সালের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত, সেই সময়টা তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেটিকেই হবে তার মূল লক্ষ্য। এবং তিনি তার এই সরে যাওয়ার ঘোষণার সাথে তিনি কিছুক্ষণ পরেও সংযুক্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে তারই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করছেন। কিন্তু এটি তিনি সমর্থন করলেই যে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন সেটি এখনো নিশ্চিত নয়। তার কারণ ডেমোক্রেটিক পার্টির ভিতরে অন্তর্দ্বন্দ্ব এখন চরমে উঠেছে, এবং 2জন সাবেক প্রেসিডেন্টের নাম চলে এসেছে পরস্পর বিরোধী অবস্থানে। এর পাশাপাশি আরো কিছু নতুন ডেভেলপমেন্ট, তার মধ্যে একটি ডেভেলপমেন্ট সিনেটর জো মানচিনের কথা আপনাদের মনে আছে, যিনি এবছর মে মাসে তিনি ডেমোক্রেটিক পার্টি ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলেন। আর তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি চিন্তা ভাবনা শুরু করেছেন যে তিনি ডেমোক্রেটিক পার্টিতে ফিরে এসে কনভেনশনে কমলা হ্যারিসকে
চ্যালেঞ্জ করতে পারেন। সেই এর পাশাপাশি আরো কিছু প্রার্থীর নাম আসছে, তবে কমলা হ্যারিস কিছুটা এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের এন্ডোর্সমেন্টের কারণে, এবং যেহেতু তিনি সিটিং ভাইস প্রেসিডেন্ট তার কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে। কিন্তু ডেমোক্রেটিক পার্টির মূল যে বিষয়টি নির্ধারিত হবে, মূল মূল আলোচনার কেন্দ্র যেটি, সেটি আসন্ন কনভেনশন আগস্ট মাসের 19 তারিখ থেকে শিকাগোতে শুরু হবে। আমি শিওর আজকের একজন আলোচক মিসবাউদ্দিন তিনিও সেখানে থাকবেন, আরো বেশ কয়েকজন বাংলাদেশি থাকবেন। সেখানেই প্রায় 4600 ডেলিগেট তারা যাবেন। যদিও এই কনভেনশনটি কিভাবে পরিচালিত হবে, কনভেনশনের রুলস এখনো নির্ধারিত হয়নি। প্রথমে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট বাইডেনকে কনভেনশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই তাকে মনোনীত করা হবে চূড়ান্ত প্রার্থী হিসেবে, কিন্তু সেটি ডেমোক্রেটিক পার্টি গত পরশুদিন স্থগিত রেখেছে। এবং এর ফলে একটি ওপেন কনভেনশনের দাবি জানিয়েছেন, দাবি ঠিক বলা যাবে না, মতামত দিয়েছেন ওপেন কনভেনশনের পক্ষে সাবেক প্রেসিডেন্ট ওবামা। কিন্তু এবং কমলা হ্যারিসকে সাবেক প্রেসিডেন্ট ওবামা এখনো সমর্থন দেননি। সিনেটর চাক শুমার আর ডেমোক্রেটিক দলের যিনি সিনেটের নেতৃত্ব দিচ্ছেন, সেই চাক শুমার, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসের যিনি ডেমোক্রেট দলের নেতৃত্ব দিচ্ছেন মাইনরিটি লিডার হিসেবে হেকিম জাফরিস, এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, এরা কেউই এখনো সরাসরি সমর্থন করেননি কমলা হ্যারিসকে। কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করেছেন এই পর্যন্ত মাত্র সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, সাবেক ফার্স্ট সেক্রেটারি, সাবেক ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, যাকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত করে 2016 সালে বিজয়ী হয়েছিলেন, সেই কেন্দ্রে হিলারি ক্লিনটন। বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনই দেখা যাচ্ছে শীর্ষস্থানীয় ডেমোক্রেট দলের মধ্যে রয়েছেন, যারা সরাসরি কমলা হ্যারিসকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর পরপরই, এবং তারা বলেছেন যে কমলা হ্যারিসকে নির্বাচিত করার পিছনে তাদের সকল উদ্যোগ তারা নিয়োগ করবেন, যে কথাটি এখনো সাবেক প্রেসিডেন্ট ওবামা কিংবা সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, সিনেটর চাক শুমার, হেকিম জাফরিস সহ আরো কয়েকজন সিনিয়র ডেমোক্রেট, এমনকি ন্যান্সি পেলোসিও বলেননি। যাক, এই হচ্ছে ডেমোক্রেট দলের অন্তদ্বন্দ্ব। এবং এর ভেতর আরেকটি বিষয় বলে রাখি, প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের পর 1968 সালের পর এই প্রথম ডেমোক্রেট দলের একজন সিটিং প্রেসিডেন্ট যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না, এবং সেই সময় লিন্ডন বি জনসন, প্রেসিডেন্ট জনসন তার সমর্থন দিয়েছিলেন হিউবার্ট হামফ্রেকে, এবং সেই নির্বাচনে হিউবার্ট হামফ্রে দারুণভাবে পরাজিত হয়েছিলেন রিচার্ড নিক্সন, রিপাবলিকান দলের প্রার্থী, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 1968 সালে। তিনি 72 সালে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় পদত্যাগে বাধ্য হয়েছিলেন ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে। তারপরে অবশ্য জেরাল্ড ফোর্ড, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পর্যন্ত একমাত্র প্রেসিডেন্ট যিনি কোন নির্বাচনে অংশ না নিয়েই প্রেসিডেন্টের দায়িত্ব শুরু করেছিলেন, তারপরে তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তিনি খুব সম্ভবত প্রেসিডেন্ট কার্টারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন, এবং কার্টার 1980 সালে পরাজিত হয়েছিলেন রোনাল্ড রিগানের কাছে। রোনাল্ড রিগান 8 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর তার ভাইস প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্টের সিনিয়র বুশ যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু ওয়ান টার্ম প্রেসিডেন্ট ছিলেন, যদিও তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তিনি সিনিয়র বুশ পরাজিত ছিলেন বিল ক্লিনটনের কাছে। বিল ক্লিনটন 8 বছর দায়িত্ব পালন করেছিলেন। তারপরে এসেছেন জুনিয়র বুশ 8 বছর দায়িত্ব পালন করার পর প্রেসিডেন্ট ওবামা। প্রেসিডেন্ট ওবামার পর দায়িত্ব পালন করেছেন 4 বছর প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেনের কাছে 2020 সালে। এই হচ্ছে গত কয়েক দশকের প্রেসিডেন্টদের দেখে খতিয়ান, যেটি আমার মনে আসলো। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের আজকে এই ঘোষণার মাধ্যমে তার 50 বছরের রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র অত্যন্ত বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবন বলা যাবে। 1972 সালে তিনি প্রথম ডেলাওয়্যার থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন অত্যন্ত তরুণ বয়সে। তিনি ইয়ংগেস্ট সিনেটর ছিলেন সেই সময়, অর্থাৎ সবচেয়ে কম বয়সে কনিষ্ঠতম সিনেটর হিসাবে নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রে সিনেটে। আজ তিনি আগামী যদি তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখেন, আগামী জানুয়ারি মাসের 20 তারিখ তিনি যুক্তরাষ্ট্রের সবথেকে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার ছেড়ে দিবেন। তবে প্রেসিডেন্ট বাইডেনের আজকের এই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোকে প্রায় সবাই সমর্থন জানিয়েছে, শুধুমাত্র রিপাবলিকান দলের নেতৃত্ব ছাড়া এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া। সে বিষয়টা আমি একটু পরে আসি, কিন্তু সবাই প্রেসিডেন্ট বাইডেনের আজকের পদক্ষেপকে
অত্যন্ত দেশপ্রেমিক একটি সিদ্ধান্ত, দেশপ্রেমের প্রতি তার যে অনুরাগ এবং রাজনৈতিক স্বচ্ছ রাজনৈতিক জীবনের প্রতি তার যে যে প্রত্যয়, এবং যুক্তরাষ্ট্রকে তিনি যখন বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত যে দায়িত্ব পালনটির চাইতে দেশের স্বার্থ, তার দায়িত্ব পালন চাইতে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, যুক্তরাষ্ট্রের স্বার্থ বড়, দেশকে সেই কথাটি উল্লেখ করেছেন তিনি, এবং তার এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন, যিনি দিন কয়েক আগেও প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছিলেন, সেই সিনেটর চাক শুমার। তিনি বলেছেন প্রেসিডেন্ট বাইডেন অত্যন্ত একজন দেশপ্রেমিক নেতা, 50 বছর ধরে তিনি যুক্তরাষ্ট্র জনগণের সেবা করেছেন অত্যন্ত সম্মান এবং দক্ষতার সাথে। প্রেসিডেন্ট ওবামা অবশ্য এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেছেন সেটি আমরা এখনো জানতে পারিনি, তবে যে প্রেসিডেন্ট বাইডেনের এই বিষয়টি ডেমোক্রেট দলের নতুন একটি সংকটেরও সৃষ্টি করেছে। তিনি সরে যাচ্ছেন, কিন্তু ডেমোক্রেট দলের প্রার্থী কি হবেন আমি একটু আগেই বলেছি, প্রেসিডেন্ট বাইডেন সমর্থন দিয়েছেন কমলা হ্যারিসকে, কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে কমলা হ্যারিসের সমর্থন একেবারে নিরঙ্কুশ নয়, এবং সর্বজন গ্রাহ্য প্রার্থী হিসেবেও তিনি এখনো পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারেননি। বিশেষ করে অনেকেই ধারণা করছেন যে প্রেসিডেন্ট বাইডেনকে যেভাবে রিপাবলিকানরা আক্রমণ করছে তার ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট বাইডেনের যদি কোনো কিছু ব্যর্থতা থেকেও থাকে সেটির কিছুটা দায় প্রেসিডেন্ট প্রার্থী হিসাবেও কমলা হ্যারিসকে গ্রহণ করতে হবে। এবং তবে একটি সুখবর কমলা হ্যারিসের জন্য অবশ্য আছে, যে প্রেসিডেন্ট বাইডেন যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন সেই সকল অর্থই রয়টার্স অবশ্যই খবরটি দিয়েছে যে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী তহবিলের পুরোটাই কমলা হ্যারিস পাবেন যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি মনোনীত হন ডেমোক্রেটিক প্রাইমারিতে। আর একটি বিষয় যে আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই এগিয়ে আসেনি, একমাত্র সিনেটর জো মানচিন, ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর, তিনি বলেছেন তিনি বিবেচনা করছেন, তিনি অবশ্য ঘোষণা করেননি যে তিনি কমলা হ্যারিসকে চ্যালেঞ্জ করবেন, তিনি সেটি করেননি। আর আরেকটি বিষয় যেটি কমলা হ্যারিসের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলও ছিলেন, প্রেসিডেন্ট বাইডেনের ভাইস প্রেসিডেন্টের আমলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন একজন কৃষ্ণাঙ্গ নারী, এবং তিনি যদি চূড়ান্ত ভাবে মনোনীত হন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে, তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেবেন যদি তার প্রার্থীতা চূড়ান্ত হয় ডেমোক্রেটিক কনভেনশনে আগস্ট মাসে 19 তারিখ যেটি শুরু হবে সেই কাগজে। আমি একটু আগেই বলেছি ডেমোক্রেটিক পার্টি কিছুটা সংকটে পড়েছে অবশ্যই, তবে কেউ কেউ ওপেন কনভেনশন চাচ্ছেন, অর্থাৎ নতুন ভাবে মিনি প্রাইমারি, যেটি মূলত প্রেসিডেন্ট ওবামা, সাবেক প্রেসিডেন্ট ওবামার সমর্থকরাই এবং ওবামার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই বলার চেষ্টা করেছেন ডেমোক্রেটিক পার্টি, তবে একটি ওপেন কনভেনশনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক। এই বিষয়টা অবশ্যই আমাদের মাপ নিজে ভাই আর একটু বিস্তারিত বলতে পারবেন, তবে যতটুকু আমি জেনেছি যে ওপেন কনভেনশন যদি হয়, যদি প্রেসিডেন্ট বাইডেন শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী না হন, তার ডেলিগেট যারা নির্বাচিত হয়েছেন, কারণ জানেন আপনারা অনেকেই সবাই প্রায় জানেন যে প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের কোনো প্রতিপক্ষ ছিলই না বলা যায়, এবং তিনি প্রায় 3600 বেশি ডেমোক্রেট ডেলিগেট সংগ্রহ করতে পেরেছেন। তাদের সেই ডেলিগেটরা তিনি যদি না দাঁড়ান তাহলে তাদের ভূমিকা কি হবে সেটিও এখন আলোচনার মধ্যে চলে এসেছে। তবে যতটুকু আমি জেনেছি ওপেন কনভেনশন হলে মেজরিটি অর্থাৎ অর্ধেকের বেশি ডেমোক্রেট ডেলিগেটদের সমর্থন যিনি পাবেন তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন, যদি না পান তাহলে সুপার ডেলিগেটরা পরবর্তী ভোট ক্রমে অংশ নেবে এবং তখন যিনি সবচেয়ে বেশি মনোনয়নের জন্য ভোট পাবেন তিনি মনোনীত হবেন। তবে বিষয়টি একটু জটিল অবশ্যই রয়েছে এবং সেই বিষয়টি আমরা পরে জানবো। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ভাষায় সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাইডেনের এই নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। তিনি ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট বাইডেনকে উল্লেখ করেছেন আজকে, এবং তিনি এও বলেছেন যে যুক্তরাষ্ট্রের আজকের যে দুর্গতি এবং বিশেষ করে সীমান্ত খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সমস্ত অন্যান্য দেশের ক্রিমিনাল অপরাধী, দণ্ডিত অপরাধী, আসামি সবাইকে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত ভাবে প্রবেশ করার সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, এবং তার ফলে যুক্তরাষ্ট্রের জনজীবনে অস্থিরতা নেমে এসেছে এবং তিনি এই জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট বলেছেন। এবং যদিও রিপাবলিকানদের মধ্যে একটি অন্য ধরনের একটি সুর শোনা যাচ্ছে, তারা প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিরুদ্ধে কয়েকটি স্টেটে
মামলা দায়ের করার কথা বলেছেন। সেটি অবশ্য তাদের কথাটি এসেছে স্পিকার মাইক জনসনের নিকট থেকে। মাইক জনসন আজকে বলেছেন, যদিও প্রেসিডেন্ট বাইডেনের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার কিছু কয়েক মিনিট আগে তিনি এই তথ্যটি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের নির্বাচন কার্যক্রম সেই স্টেটের ইলেকশন বোর্ড কর্তৃক পরিচালিত হয় এবং যে কেউ চাইলেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে না। এটি একটি আইনি জটিলতা সেখানে অবশ্যই রয়েছে এবং তিনি ইঙ্গিত করেছেন বেশ কয়েকটি স্টেটে, যে সমস্ত স্টেটে নির্বাচন থেকে প্রত্যাহারের ব্যাপারে বেশ কিছু বিধিমালা সম্পৃক্ত জড়িত রয়েছে, বিধিমালা রয়েছে, সেই বিধিমালার আওতায় প্রেসিডেন্ট বাইডেনের এভাবে সরে দাঁড়ানোটাকে আইনি চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা সেটি রিপাবলিকান পার্টি ভেবে দেখছে। স্পিকার জনসনের কাছ থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে। তবে আরেকটি বিষয়, স্পিকার জনসন এবং আরো কয়েকজন এমনকি জেডি ভান্স তিনিও আজকে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেনের চলে যাওয়ার পর। জেডি ভান্স যিনি সিনেটর এই মুহূর্তে এবং যিনি ডোনাল্ড ট্রাম্পের সহযোগী, রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, এবং স্পিকার মাইক জনসন আজকে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেন যেহেতু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং নির্বাচনী প্রচারণায় তার পক্ষে শারীরিকভাবে সক্ষম হচ্ছে না প্রচারণা অব্যাহত রাখতে হলে, তার পক্ষে তারা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনই বা কিভাবে সম্ভব হবে। তাদের মতে প্রেসিডেন্ট বাইডেনের উচিত প্রেসিডেন্ট পদ থেকেও পদত্যাগ করা। অবশ্যই এই পর্যন্ত এই দুইজন রিপাবলিকানের কাছ থেকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিটি উঠেছে, যদিও আরেকজন সিনেটর আরেকজন সেটা মাইক রুবিও খুব সম্ভবত তিনি বলেছেন যে প্রেসিডেন্ট যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান তাহলে তার উচিত হবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। যদিও প্রেসিডেন্ট বাইডেন আজকে অত্যন্ত জোরের সাথেই বলেছেন, টুইটও করেছেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব অব্যাহত রাখতে চান এবং তবে তিনি এও জানিয়েছেন টুইটে যে আগামী কিছুদিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে, সমগ্র আমেরিকান জাতিকে তিনি অবহিত করবেন আর তিনি কেন সরে দাঁড়ালেন এই বিষয়টি জানাবেন। তিনি কিছুদিন সময় নিচ্ছেন জানানোর জন্য, খুব সম্ভবত আগামী সপ্তাহে সেটি হতে পারে অথবা এই সপ্তাহের আগামী আসছে সপ্তাহের শেষ দিকেও হতে পারে। এই হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের বিষয়টি যেটি তিনি সরে দাঁড়ালেন। আরেকটি বিষয় যেটি কথা আজকে উঠেছে সেটি হচ্ছে যে সিনেটর হেকিম জেফরি সহ যারা প্রেসিডেন্ট বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাদের প্রায় সবাই প্রেসিডেন্ট বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন এবং এদের মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস রয়েছে, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রয়েছেন, নিউ ইয়র্কের কংগ্রেসম্যান জেরি ন্যাডলারের নাম আমি শুনেছি, আরো কয়েকজন কংগ্রেসম্যানের নাম শুনেছি। তারা সবাই প্রেসিডেন্ট বাইডেনের এই চলে যাওয়াকে, প্রার্থিতা থেকে সরে যাওয়াকে একটি মহান দেশ প্রেমিকের কাজ হিসাবেই চিহ্নিত করেছেন। তারা প্রেসিডেন্ট বাইডেনের ভূয়সী প্রশংসাও করেছেন। কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, যিনি প্রেসিডেন্ট বাইডেনের একনিষ্ঠ সমর্থক এবং তিনি কিছুদিন আগে, দিন কয়েক আগে, ইনফ্যাক্ট গতকালই তিনি বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো কোনো মতেই উচিত হবে না। তিনি কি মন্তব্য করেছেন সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেনের চলে যাওয়াটাকে যুক্তরাষ্ট্রের ল্যাটিনো সম্প্রদায়, যারা ডেমোক্রেট দলের সমর্থক যারা, এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। যদিও কৃষ্ণাঙ্গ সম্প্রদায় তাদেরই একজন হিসেবে তারা বিবেচনা করে থাকেন কমলা হ্যারিস শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে যাচ্ছেন, কিন্তু পাননি এখনো। যাই হোক, সেই হচ্ছে সর্বশেষ যেটি আমি জানলাম। প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আজকে, এবং তিনি তাকে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের যে লিগেসি তাকে কেউ স্পর্শ করতে পারবে না, সেটি কোনোভাবেই অতিক্রমযোগ্য নয়। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সে কথাটি বলেছেন এবং তিনি তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেওয়া, তাকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য কমলা হ্যারিস প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানিয়েছেন আজকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে মোটামুটি ওয়াশিংটন পোস্ট আজকে রিপোর্ট করেছে যে ডেমোক্রেট দলের মধ্যে তীব্র সংকটে পড়েছে, এমন সংকট তরণকালে আর কখনো ডেমোক্রেটিক পার্টি পড়েনি। তবে এটিও আশা করা যাচ্ছে এবং প্রেসিডেন্ট ওবামাও এটি বলেছেন যে শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং একজন যোগ্য প্রার্থী ডেমোক্রেট দলের প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট বাইডেনকে চ্যালেঞ্জ করবেন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিস কাকে নিতে পারেন এই বিষয়ে এখনো কোনো মন্তব্য তিনি করেননি, কোনো উক্তিও তিনি করেননি এই ব্যাপারে। তবে আগামী দিন কয়েকের মধ্যে জানা যাবে কমলা হ্যারিস হয়তো কাউকে রানিং মেট হিসাবে বিবেচনা করছেন কিনা।
আপাতত এখানে আজকে শেষ করি, আমি যতটুকু জানতে পেরেছি। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আবু তাহের ইতিমধ্যে আমরা জানিয়েছেন বাংলাদেশের সাথে ইন্টারনেট সংযোগ গত 5 দিন ধরে বন্ধ রয়েছে, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হচ্ছে না, যার ফলে বিভিন্ন সংবাদের সাথে গুজবও রটিয়ে পড়ছে। বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিশ্বের কয়েকটি মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, বিশেষ করে বিবিসি, আল জাজিরা, ডয়েচে ভেলে এবং ভারতীয় পত্র-পত্রিকা। তারা অবশ্য ফলাও করে সংবাদ প্রকাশ করছে, এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর তাই আমরা জানিয়েছি। টাইমস স্কয়ারে আজকেও বিক্ষোভ হচ্ছে, আগামীকালও বিক্ষোভ হচ্ছে, গতকাল অস্টিন টেক্সাসে বিক্ষোভ হয়েছে, শিকাগো শহরে বিক্ষোভ হয়েছে, যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হচ্ছে ছাত্রদের সমর্থনে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আশা করি আপনি থাকবেন এবং আমরা আলোচনায় পার্টিসিপেট করবেন। আমাদের সাথে আছেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। হাসান ফেরদৌস ভাই, আপনাকে অভিনন্দন। মাহফুজ বাউদ্দিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আইরিন পারভিন, আমাদের সাথে আছেন ইব্রাহিম চৌধুরী খোকন, এবং আমাদের সাথে আছেন নাফিসা সাইদ, যিনি টাইমস স্কয়ারে রয়েছেন। এবং টাইমস স্কয়ারে যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ অর্গানাইজেশনের সাথে নাফিসা সাইদ জড়িত। নাফিসা সাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনার ভিডিও অন করেন, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না আমরা, আপনার ভিডিও অফ হয়ে আছে। জি জি, এখানে আমরা একটু টাইমস স্কয়ার মেনুতে ব্যাক করছি, স্পেশালি যখন সবাই লাইভটাকে জয়েন করছে। লাইভ আমরা আপনি কি টাইমস স্কয়ারে আছেন? আপনার ভিডিও অফ হয়ে আছে, ভিডিও অন করেন। জি জি, আমাকে জাস্ট 5 মিনিট দেন, আমি 5 মিনিটে আবার আসছি কথা বলতে। ওকে, সো আপনি জয়েন করুন, মিনিটে আমরা কথা বলি একটু। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনারা প্লিজ স্পিক, আমি 5 মিনিটে জয়েন করছি। ওকে, ঠিক আছে, 5 মিনিট পরে জয়েন করেন আপনি। ইব্রাহিম চৌধুরী খোকন, একটু বাংলাদেশ প্রসঙ্গ জেনে নেই। আইরিন পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আইরিন পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনছি। আপনার ভিডিও অন করেন, আপনার ভিডিও অফ। জি ওকে, আপনি থাকেন। আমরা ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে একটু শুনি, তারপরে আপনার কাছে আসছি। জি ইব্রাহিম চৌধুরী খোকন, একটু জানতে চাই, হোয়াট ইজ দ্য লেটেস্ট? লেটেস্ট হচ্ছে যে একটা অবরুদ্ধ বাংলাদেশ, একটা রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। সুপ্রিম কোর্টের যে রায়, এই রায় নিয়ে অনেক আগেই মানে সবাই জানে যে সরকারের নির্দেশে সুপ্রিম কোর্টে এই রায় দেবে। এই রায়ের কে সরকার স্বাগত জানিয়েছেন, কিন্তু আন্দোলনকারী দের পক্ষ থেকে এটাকে স্বাগত জানানো হয় নাই। তারা এখন নতুন বিষয় যুক্ত করেছেন। আমরা যেটা মানে সরাসরি তো সংবাদ সংগ্রহের কোনো সুযোগ নাই, আমরা বিদেশি সংবাদ মাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা যেগুলো জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীকে এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তো আমাদের প্রধানমন্ত্রীকে মানে এই বিক্ষোভকারীরা দুঃখ প্রকাশ করার জন্য বলবে না, প্রধানমন্ত্রী এই দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করবেন, এমন আশা করাটাও মানে একটা বাহুল্য চিন্তা এখন মনে হয়। তো আমি মনে করি যে এই পরবর্তী 24 ঘন্টা কি হয়, মানুষটা কতটা দমে যাবে না আবার বিক্ষোভ করবে। বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে বিক্ষোভকারীদের ছবি উঠানো হচ্ছে, বিভিন্ন মসজিদ থেকে মাইক দিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য, আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছিল। পুলিশ বিভিন্ন জায়গা থেকে মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে। সুতরাং কড়া নজরদারির আওতায় সমস্ত বাংলাদেশ। এখন প্রযুক্তিগত ভাবে বাংলাদেশ কতটা শক্তিশালী আপনারা বলছেন যে ইসরায়েলের মানে গাজা পরিস্থিতিতেও ওখান থেকে আমরা যোগাযোগ করা সম্ভব ছিল। ওখানেও আমাদের ডাক্তার মেহরিন গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। তখন মানে আমাদের বাংলাদেশে একজন চিকিৎসক, আমরা তার কাছ থেকে আমেরিকার মানুষজন একটা সংবাদ পেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের অবস্থা এমনই হয়েছে যে ওখান থেকে কোনো মানুষ মানে কোনো সংবাদ প্রেরণ করতে পারতেছে না। সমর্থর পর এই রুদ্ধশ্বাস অবস্থা, মানে বিশেষ করে যারা রাজনীতির পক্ষ বিপক্ষ এটার বাইরেও বাংলাদেশের আজকে যে প্রবাসী আছেন, এখানে সরকার সমর্থক লোকরাও আছেন। এই সরকার যত খারাপ কাজই করুক তার পক্ষে থাকবেন, কিন্তু এই সমস্ত লোকজন পরিবার পরিজনকে খবর নিতে পারতেছে না। অনেকের অসুস্থ পরিবার পরিজন, রেমিটেন্স টাকা পয়সা পাঠাতে পারছে না। গত 5 দিন থেকে বাংলাদেশে সমস্ত রেমিটেন্স দেওয়া বন্ধ আছে। এখানকার মানি এক্সচেঞ্জ গুলো টাকা গ্রহণ করতেছে না, বা মানুষ যাচ্ছে না, টাকাগুলো তারা রেমিট করতে পারতেছে না। এই বাস্তবতায় আজকে সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে ঘটনা, যে ডক্টর ইউনূস বাংলাদেশে, শুনেন, ডক্টর ইউনূসকে বাংলাদেশে বিতর্কিত হলেও বাংলাদেশে মানে আমরা অনেকে সুৎকুর বললেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ মানে ডক্টর ইউনূস। পশ্চিমা বিশ্ব ডক্টর ইউনূসকে দিকে তাকিয়ে থাকে তিনি কি বলতেছেন।
আজকে ডক্টর ইউনূসের যে দীর্ঘ বিবৃতি, আমার তো মানে সম্ভবত আপনারা এই ব্রেকিং নিউজ করেছেন, অন্যান্য সংবাদ মাধ্যমে ইতিমধ্যে চলে এসেছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের এই রুদ্ধশ্বাস বাস্তবতার প্রতি তারা যেন হস্তক্ষেপ করে। আমার মনে হয় কালকে এই উইকেন্ড গেল, ডক্টর ইউনূস অপেক্ষা করেছেন 2-3 দিন। আমার মনে হয় এই অপেক্ষার পরে তার যে বিবৃতিটা, এটা পশ্চিমা মহলকে সরাসরি প্রতিক্রিয়া জানানোর সুযোগ সৃষ্টি করবে আগামীকাল সোমবার। তো এবং ডক্টর ইউনূসের এই আহ্বান মানে যুক্তরাষ্ট্র সরকার, জাতিসংঘ এবং অন্যান্য মুক্ত বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারা পাশ কাটিয়ে যাবে না, তারা এটা রিয়াক্ট করবে। এবং এই রিয়াক্টটা সরকার কিভাবে মোকাবেলা করবে আমরা তো জানি না। সরকার বাংলাদেশের দমন নিপীড়নের জন্য এখন আমরা জানি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে 133টা লাশ করেছে, কিন্তু অনেকেই এটা কেউ হাজার বলতেছে। এখন আমরা তো সংবাদ মাধ্যমের কাছে আমাদের কোনো তথ্য নাই, আমরা এই 500 হলো মূল্য না 1000 মূল্য এটা যেমন ডিনাউন্স করতে পারি না, এটা এই তথ্যকে সমর্থন করতে পারি না, যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই। কিন্তু ইতিমধ্যে আমরা থানা হামলা, কারাগার থেকে পালিয়ে যাওয়া হামলা, কয়েদিদের পালিয়ে দেওয়া, মানে জঙ্গিরা জেল ভেঙে বেরিয়ে গেছে, এইসব ঘটনা জানছি, পুলিশের উপর হামলা হয়েছে, এইসব ঘটনা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, খুবই খারাপ। প্রবাসীরা মানে অন্তত মানে 50টা শহরে, আমরা যুক্তরাষ্ট্রে 50টা শহরে মিটিং মিছিলের খবর পেয়েছি, এবং যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, সর্বত্র যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীরা সমাবেশ করেছেন। এই সমস্ত প্রবাসীরা যে সরকার বিরোধী মানুষ সবাই এমন না, আওয়ামী লীগ বিরোধী মানুষ এমন না, এরা যে সবাই রাজাকার এমন না, এরা উদ্বিগ্ন প্রবাসী, তারা বাংলাদেশকে ভালোবাসেন। স্বাধীন বাংলাদেশে আপনি এই শত শত লাশ পড়ে যাবে, এই কলঙ্ক নিয়ে এই বর্তমান একটা গণতান্ত্রিক সরকার তারা নিজেদের দাবি করেন, এই দায় তারা কেমনে গ্রহণ করবেন? জি থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আইরিন পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আইরিন পারভিন, আইরিন পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি, থ্যাংক ইউ সো মাচ। আইরিন পারভিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি আপনার ভিডিও অন করেন একটু প্লিজ। আপনার জি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আইরিন পারভিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, এবং তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যখন গঠিত হয় তখন তাদের বাড়িতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গঠন করা হয়েছিল। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার তাদের বাড়িতে গিয়েছেন, তাদের আতিথ্য গ্রহণ করেছেন। ওনার বাবা সৈয়দ ফৈয়াজ আলী, উনি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ওনার চাচা জনাব শেখ ওয়াহিদুর রহমান ছিলেন ফাউন্ডার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তিনি আজকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটু তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমি একটা সেকেন্ডে বলি, এই আইরিন পারভিনের এই যে ওনার বাবা চাচারা বঙ্গবন্ধু যখন এই যুক্তরাষ্ট্রে আসেন প্রথম যখন জাতিসংঘে বক্তৃতা দেন, এরাই পাশে ছিলেন, এরাই পাশে ছিলেন। এদের হাতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাত দিয়ে প্রথম গঠিত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, এবং আমরা শেখ ওয়াহিদ ভাইয়ের সাথে এইসব বিষয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করা, তাদের কাছ থেকে কথা শোনার সুযোগ হয়েছিল। তো আইরিন পারভিন, আপনাকে দেখে ভালো লাগতেছে এখানে দেশের এই সংকটে, মানে আপনারা কথা বলবেন, আপনারা দলীয় লোক, আমি কথা বলাচ্ছি না। জি, থ্যাংক ইউ আইরিন পারভিন, জি গো অ্যাহেড। আইরিন পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা সবাই করবেন, আমি জানি না আমি কতটুকু বলতে পারবো। তো 5-6 দিন ধরেই আমি ঘরের মধ্যে বন্দি মিন্স আমি ফেসবুকের, ল্যাপটপ এগুলোতে সবকিছু দেখছি, কারণ যেহেতু আমার আত্মা, আমার সবকিছু বাংলাদেশের মধ্যে, যদি আমি আমেরিকায় থাকি 38 বছর, তারপরে এইগুলো দেখে আমি মোটামুটি অসুস্থ হওয়ার পর্যায়ে আসছি। তারপরে আমি লিখিত বক্তব্য দিতে চাইবো, যেটা আমার লেখা হয়েছে 3 দিন আগে। তবে আমি যেটা বলবো, আমি সরাসরি ওইটা থেকে আসি যে কোটা সংস্কারের আন্দোলনে যে ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি সর্বপ্রথমই। এবং এই যে কোটা সংস্কার হয়েছে, আপনারা সকল, আমরা সকল দেশবাসী সবাই জানি যে সংস্কার কার্যকর হয়েছে কোর্টের মাধ্যমে, যে
যা যা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছিল, 18তেও করছে, 2018এও করছে, এখনো এইটাতেই চলতেছিল আন্দোলনটা। যে মেধাবী কোটা, তারপর মুক্তিযোদ্ধা কোটাটা একটু বেশি ছিল, একটু অনেক বেশি ছিল 30%, এবং বাকিটা তো মেধাবী 93%, 93%, মুক্তিযোদ্ধা 5% এবং বাকি অন্যান্য 2%, এটা রায় হয়েছে। তো এটাই হওয়া উচিত ছিল। এটার জন্য এত মৃত্যু ঘটানোর কথা ছিল না, হওয়ার কথা ছিল না। যাই হোক, আমার লিখিত বক্তব্যে আমি চলে যাই, কারণ আমি আমার কথা আটকে আসছে। আমি সর্বপ্রথম এইগুলো সবকিছু বলার আগে আমি আমার যে পজিশনটা আছে, আমি দুইবারের মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা 89 এবং 2000-এ, তারপরে এইবার 2007-এ জননেত্রী শেখ হাসিনা আমাকে জয়েন্ট সেক্রেটারি, অনেকবার আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যেহেতু আমি আমার হয়তো সরকারের ইয়েতে চলে যাচ্ছে, সেই জন্য আমি একটা পদত্যাগ লেটারও লিখছি, আমি এটা পদত্যাগ করব, আমি এটা করে রাখছি। ওইটা আমার যেটা সেন্টিমেন্ট হোক আর যাই হোক, যেটাতে আমি লিখেছি, আমি লেখাটাই পড়ে নেই। এই যে কোমলমতি বাচ্চাদের, আমি 3 দিন আগেরটা পড়ছি, কিন্তু বাচ্চাদের তথা ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে সেটা হলো কোটা সংস্কার নিয়ে। অনেকে সেটাকে ব্যাখ্যা দিচ্ছেন কোটা বিরোধী আন্দোলন হিসাবে, তারা কিন্তু বিরোধ করতেছে না, তারা সংস্কার চাচ্ছে। এই যেমন সংস্কারটা হইলো, যেখানে ছিল কোটা সংস্কার আর কোটা বিরোধী, দুইটা কিন্তু আলাদা ব্যাপার। যেখানে ছিল 30% কোটা, আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠকের মেয়ে, আমার বাবা ফাইন্যান্স কমিটির সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধের সময়, এলাকাতে ছিলেন বিজেপি, ওইখানে অন্যতম সংগঠক। তারা সরাসরি যুদ্ধ করছেন, মুক্তিযোদ্ধাদের রিক্রুট করছেন এবং ওনাদেরকে রিক্রুট করে ইন্ডিয়াতে নিয়ে গেছেন, করিমগঞ্জে ট্রেন করে দেশে আনছেন, যুদ্ধতে পাঠাইছেন। নিজে যুদ্ধ করতে আমার দাদার বাড়ি পুরাইছে, আমাদের বাড়ি পুরাইছে পাকিস্তানি হানাদার বাহিনীরা। তারপরেও আমার বাবা মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের ওকে উনি সার্টিফিকেট হোক সব উনি দিচ্ছেন, কিন্তু আমাদেরকে উনি 5টা ভাই বোনকে উনি নিজের পায়ে থাকার জন্য, নিজের পায়ে করে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমরা আমেরিকায় না আসলেও যাতে আমরা বেঁচে থাকতে পারি, সেই জন্য আমাদেরকে উনি শিক্ষা দিয়েছেন ছোটবেলা থেকে। উনি কখনো উনি বলেন নাই, উনি নিজের সার্টিফিকেটটা নেন নাই, বলেছেন যে দেশ স্বাধীন করেছি, দেশের স্বাধীনতা ফিরে পেয়েছি, সার্টিফিকেটের দরকার কি। এরকম আরো অনেক মুক্তিযোদ্ধারা বলেছেন। কিন্তু তখন বঙ্গবন্ধু 72-তে এইটা করেছিলেন, কারণ মুক্তিযুদ্ধ যারা করেছেন বেশিরভাগই গরিব ছিলেন এবং গ্রামগঞ্জ থেকে এসে ওনারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। ওনাদের পরিবারটা পরবর্তী যারা শহীদ মুক্তিযোদ্ধা, তাদের পরিবারটা চলবে কিরকম, সেটা চিন্তা ভাবনা করে মুক্তিযোদ্ধার একটা কোটা বঙ্গবন্ধু করেছিলেন, কিন্তু এটা সাময়িকের জন্য করেছিলেন এতটা। তারপরে যেটা হলো, এই কোটা এখন এত বছর পরে মুক্তিযোদ্ধারা অনেকেই বেঁচে নেই, সন্তানেরাও মুক্তিযুদ্ধের অনেকেই এস্টাবলিশড অলরেডি। এখন কোটা যেটা বিদেশেও আছে আপনাদের, যেমন অনেক মুক্তিযোদ্ধাদের এখানেও দেয়, কিন্তু নাতি প্রতিভা যেটা, এটা ওইরকম সবাই সমান, যারা মেধাবী তাদেরই পাওয়ার কথা। এখন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যেটা বলেছেন, ওটা কিন্তু উনি একটা কথার কথা মনে করে বলেছেন। যেমন উনি ওনার ড্রয়িং রুমে নিজে বসে আছেন, তার সাথে কথা বলছেন যে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এই সময় যে সমগ্র ছাত্র জনতা ওনাকে দেখছেন এবং ওনার কথা শুনছেন, নিশ্চয়ই এটা ওনার খেয়াল করেন নাই। আমার জানা মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর 13,000 রাজাকারকে সাধারণ ক্ষমা দিয়েছেন, এবং পরবর্তীতে এই সরকারের আমলে উনি নিজেই অনেক যুদ্ধাপরাধীর বিচার কার্যকর করেছিলেন। তাহলে ক্ষমা করার পরে তাকে অথবা তাদের সন্তানদের নাতিপুতিদের রাজাকার বলা যায় কিনা, এটা আমি জানি না। এটা কিন্তু ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের আত্মসম্মানে লেগেছে, ওরা সিরিয়াসলি এটা নিয়েছে। উনি কথা ছলে বলেছেন, কিন্তু ওরা সিরিয়াসলি নিয়েছে, যার ফলে তারা তার পরপরই স্লোগান দিয়েছে, আমি রাজাকার, আমি রাজাকার। কে বলেছে স্বৈরাচার। কিন্তু আমাদের মধ্যে অনেক অন্ধ রাজনীতিবিদ বা অনেকে আছে যে কে রাজাকার, আমি রাজাকার বলে এই
কোমলমতি বাচ্চাদের কিন্তু রাজাকারী বানিয়ে ফেলছেন, কিন্তু বাকিটাতে বলছে স্বৈরাচার হয়েছে, এইটা তো আর বলতেছে না কেউ। স্বৈরাচার, এখন স্বৈরাচার কেন বলছে সেটা আমি জানি না, আমার বিচারে বলতেছে না। আমাদের এই সরকার গণতান্ত্রিক সরকার এবং অনেক দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এরা, স্বৈরাচার কেন বলছে আমি সেটা জানি না, এটা ব্যাখ্যাতে আমি যাবো না। তবে স্লোগানটা এইরকম ছিল, আমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার। যাই হোক, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে ছাত্রছাত্রীদের সাথে বৈঠক করে কথা বলে এর সমাধান করতে পারতেন, আজকে এতটা ছাত্রের জীবন যেত না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটা স্বায়ত্তশাসিত আইনের দেশ বাংলাদেশে ছাত্রলীগকে লেলিয়ে দিলেন, যার ফলে একই ভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রলীগ সহ ছাত্রদল সবাই তো ভাই বোন এখানে পড়তে গেছে, তারা এর মধ্যে সংঘাত শুরু হয়ে গেল। উনার ছাত্রলীগই যথেষ্ট বলে দেওয়ার পরে ছাত্রলীগ একদম ঝাঁপিয়ে পড়ল। শুধু তাই নয়, এই সংঘাত থামানোর জন্য পুলিশ বাহিনী নামিয়ে দেওয়া হলো এবং পুলিশের বর্বরতা এতই নিষ্ঠুর ছিল যে মানে কান্না ছাড়া উপায় ছিল না। হয়েছে তারা ভুলে গিয়েছিল যে নিজের দেশের নিজের যারা ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী তাদের উপর অত্যাচার করছে তারা, এই পুলিশ বাহিনী। আমি এই ছাত্র আন্দোলনে এই পুলিশ বাহিনী অত্যাচার করছে, এর জন্য দায়ী কে? ছাত্রলীগদের জন্য দায়ী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং পুলিশ বাহিনী পুরোটা। একটা কোমলমতি ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে বসে এগুলো সমাধান করা যায়, এদেরকে রাজাকার বানিয়ে এদের সাথে পুলিশ ডিপার্টমেন্ট পুরাটা পাঠাইয়া, পুলিশে একদিকে ছাত্রলীগ পুলিশ আর একদিকে সাধারণ ছাত্র জনতা। এখন সাধারণ ছাত্র জনতাকে রাজাকার, শিবির, বিএনপি সব বানাইয়া একসাথে পাঠিয়ে দিতে, এটা তো তাদের আন্দোলন ছিল না। তাদের আন্দোলনটা হচ্ছে তাদের কোটা সংস্কার করে তারা সামান্য একটু কোটা বেশি পেতে চাচ্ছে যাতে করে তারা সরকারি চাকরিটা পায়। আপনার কনক্লুশন কি? আপনার কনক্লুশনটা কি? হোয়াট ইজ ইয়ার কনক্লুশন? কনক্লুশনটা হচ্ছে যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে যেটা ওইটা করা উচিত হয়নি, যে পুলিশ পুরা এখন কি হলো, শত ছাত্র একটা ছাত্রের সরাসরি গুলি করা হলো, একটু কোনো দিকে আইনের আওতায় পড়ে না এবং গুলি করলেও পায়ের নিচে গুলি করবে, এই বুকের মধ্যে কন্টিনিউয়াসলি গুলি করতেছে, এটা কোনো ছাত্রছাত্রী থেকে তারাও তো অজ্ঞান হয়ে যাবে। আমরা তো নেতৃত্ব দিই, তারপরেও আমরা স্বাভাবিক ভাষা হারিয়ে ফেলছি অলমোস্ট। আমি যদি এটা বুঝি, ক্ষুব্ধ আইরিন পারভিন ঘটনার এই বিষয়টা জানিয়ে তিনি কি উল্লেখ করলেন যে তিনি পদত্যাগ করতেছেন, এই বিষয়টা আইরিন পারভিন আপনি যদি একটু খোলাসা করেন। জি, আমার দলকে তো আমরা জানি, আমার জন্মলগ্ন থেকে আমরা আওয়ামী লীগ করছি, আপনারা আগে শুনেছেন বলছেন আমার বাবা এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কোনো জিনিস আপনি প্রতিষ্ঠা করেন বা শুরু করেন তখন অনেক বেশি কষ্ট করতে হয় এবং সেটা ওনারা করেছেন। সভাপতির দায়িত্ব উনি 20 বছর পালন করেছেন, তখন এই অনেক হ্যাবিট আছে। এখনো ভুয়া মুক্তিযোদ্ধা একজন ওই রাস্তার মধ্যে কি আন্দোলন করতেছে, কেন করতেছে আমার মাথায় জানে না, এইগুলো জিনিস আমি নিতে পারবো না। কারণ আমরা বাংলাদেশ স্বাধীনের জন্য আমার বাবা যুদ্ধ করেছেন, বাবার সাথে মানে দেশের সবাই যুদ্ধ করেছেন, সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এবং উনার সাথে সাথে ছোটবেলা থেকে আমি একটা আদর্শ নীতি, বঙ্গবন্ধুর আদর্শ নীতি নিয়ে বড় হয়েছি। কিন্তু এখন যেটা হচ্ছে, যেমন আমি তো সবসময় আমেরিকান ছেড়ে বাংলাদেশের এগুলো সবসময় এই মন্ত্রী এই পিয়ন 400 কোটি টাকা যাচ্ছে, এই 1000 কোটি টাকার এগুলো আমার মাথার মধ্যে একটা বিরক্তিকর সিচুয়েশন হয়েছে। যেহেতু আমি দলের হয়ে এগুলো নিয়ে কথা বলতে পারাটা ঠিক না, কারণ আমাকে হয়তো সকল দিতে পারে অথবা বহিষ্কার করে ফেলতে পারে, আমি এটা চাচ্ছি না। আমি বরং নিজের সেলফ রেসপেক্ট ঠিক রেখে বরং এখান থেকে এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে দলটা গঠন করেছেন আমার বাবা, এটা কিন্তু শেখ হাসিনা গঠন করেন নাই, এটা উনি ছিলেন তখন ইন্ডিয়াতে, উনি বিতাড়িত ছিলেন। আমার বাবার এখানে এসে বসে ডক্টর কামাল হোসেন তো উনি তো নাই। আপা প্লিজ আপনি স্পেসিফিক্যালি বলবেন যে আপনি কি পদত্যাগ করছেন কি করছেন না, ইতিহাস তো শুনেছি আমরা, স্পেসিফিক্যালি প্লিজ বলেন যে হ্যাঁ আমি পদত্যাগ করছি। রাইট, হ্যাঁ আমি পদত্যাগ করবো, হ্যাঁ পদত্যাগ করছি, সেটাই তো লিখে আমি বলছি আপনাদেরকে। আমাকে একটা হিউমিলিয়েশনে ফেলাই দিবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু। আমি আমজনতাই ভালো, আমি ছাত্রছাত্রীদের সাথে আছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে বুঝে ফেলছি যে আপনি, তাহলে এটা আমরা বলতে পারি কনক্লুশন যে আপনি ছাত্রছাত্রী যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি সমর্থন
ব্যক্ত করছেন এবং পুলিশ এবং সরকারের যে আচরণ, এই আচরণের প্রতিবাদে আপনি প্রতিবাদ করছেন, এই তো তো হ্যাঁ রাইট? আমি এইটাই তো আসলে- কনক্লুশন আপনার, আমি এম আই রাইট আসলে- অর নো? এত জ্ঞানী ব্যক্তিদের মধ্যে আমি আসলে কথা বলতে পারবো না, কারণ আমি যাকে যাকে দেখলাম এই মাত্র, ওনারা তো অনেক বিজ্ঞ ব্যক্তিরা, আমি শুনবো। আমি শুধু আমি একটু রিকপ করে নেই, আপনি চমৎকার বলেছেন। আমি যদি যে তাহার এবং হাসান ফেরদৌস একটু জানেন, আইরিন পারভীন তার ক্ষুব্ধতা জানিয়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি এখনো পদত্যাগ করতে জানে নাই, আমরা এটা সেফলি বলতে পারি। ঠিক আছে আইরিন পারভীন, ওকে। এবং আমি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি কামনা করছি। থ্যাংক ইউ। এই বাচ্চা পরিবার শক্তি দেন। ইব্রাহিম চৌধুরী তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করবেন, জি। এখনো করেননি এখনো, বা Okay. করবেন উনি বলছেন। আমি একটু বলি, জি তার থেকে বাইরে অসুস্থ হয়ে পড়ছি এবং জিয়া ভাই বলতে চাচ্ছেন? জি জিয়া ভাই কিছু বলবেন? জি আমি একটা জিনিস শেষে অ্যাড করতে চাচ্ছি, তারপর আমি রেখে দেবো। একটা হলো আমি যে কথাটা বলতে চাই, একটা স্বাধীন দেশে, এটা আমি অনেক আগেই আপনাদের বারবার আমাদেরকে দাওয়াত করেন আপনাদের, আমি যাই না, আমি আগেও বলতে চাইছিলাম, এখনো বলছি, একটা স্বাধীন দেশে রাজনীতি, ছাত্র রাজনীতির কোনোই দরকার নাই। ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে চায়, ছাত্ররা হাইয়েস্ট লেভেল লেখাপড়া করে দেশের ভবিষ্যৎ, ওরা নিজেদের ভবিষ্যৎ গড়বে। এই জায়গায় ছাত্রদের নেতাদের খোরাক হয়ে ওরা রাজনীতিতে যায়, গরিব ঘর থেকে ওরা অনেক কষ্ট করে বাবা মা পড়ালেখা ইউনিভার্সিটিতে পাঠায়, ওইখানে কিন্তু সবাই চায় না, জোরে ধৈর্য এনাদেরকে করায় ছাত্র। থ্যাংক ইউ। শুনুন, আমি এই বিষয়ে অন্য বিষয়ে আপনার সাথে আরেকদিন আলোচনা করবো আমরা। আজকে আপনি যেটা বলেছেন, আমরা বুঝতে পেরেছি যে আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিকজ অফ স্টুডেন্ট মুভমেন্টকে আপনি সাপোর্ট করছেন এবং স্টুডেন্টদের ব্যাপারে সরকারের যে আচরণ এবং পুলিশের যে আচরণ, এটাকে আপনি সাপোর্ট করছেন না। এটা সহজ কথা যদি আমরা বলি, এই বিষয়টি মুখ্য দাঁড়ায় আর কি, রাইট? জি, thank you. আর যেটা হবে তাদের এই কোমলমতি বাচ্চাদের আন্দোলনের সাথে সাথে যদি বিএনপি বা অন্যান্য যেগুলো সংগঠন আছে ওনারা চান এই আন্দোলনের সাথে সাথে ইয়ে করে সরকার হটাইতে চেষ্টা করবে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এতটা ছাত্র মারা গেল, তাদেরকে সহায়তা করবেন পিছন থেকে, তাদেরকে বলবেন তাদের এটা তো পাইছে, তারা যাতে। থ্যাংক ইউ। না, বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। যে এই আন্দোলনের সাথে, এটা একটি অরাজনৈতিক আন্দোলন, এই আন্দোলনের সাথে বিএনপি জামাত বা যারা আছে এরা কেউ যেন সম্পৃক্ত হয়ে আন্দোলনকে আপনার তাদের রাজনৈতিক সাথে ব্যবহার করতে না পারে, এটি আপনি বলতে চাচ্ছেন, রাইট? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, থ্যাংক ইউ। নাফিসা চলে যাবে বলছি। নাফিসা একটু আপনি থাকেন, জিয়াভাই ভিডিওটির কথা বলেন। নাফিসা, আপনি কিন্তু টাইম স্কয়ারে আছেন, রাইট? জি। ওকে, সো কি হচ্ছে টাইম স্কয়ারে ওইখানে আজকে? আজকে এখানে অনেক গ্রুপ একসাথে হয়ে আসছে বাংলাদেশের সিচুয়েশন অ্যাড্রেস করার জন্য। ফার্স্ট অফ অল, যারা লাইভ দেখতেছে, যারা এটা পরে দেখবে, বিগ থ্যাংক ইউ টু অল দ্য ডিফারেন্ট গ্রুপস, এভরিবডি যারা আজকে এখানে এসেছে, একসাথে হয়েছে। এখনো সবাই এখানে আছে, আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিব, so we can all see. অনেক মানুষ এখানে অলরেডি আছে, এই পাশে দেখা যাবে। সবাই এখনো পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই ওদের স্লোগান, ওদের চ্যাট, ওরা যেটা চায়। Everyone is seeing what is needed to be heard internationally. এখানে এখনো হাজার হাজার মানুষ আছে, সবার একটাই গোল এখানে আজকে বাংলাদেশের সিচুয়েশন অ্যাওয়ারনেস নিয়ে আসা আর স্টোরি বুস্ট করা with one another. Multiple different groups are here today together. আমরা সবাই একসাথে হয়ে ইউনাইট হয়ে ফাইট করতে চাচ্ছি for a change, for a safer বাংলাদেশ। আমাদের একটাই গোল, সেটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন অ্যাওয়ারনেস নিয়ে আসা, বাংলাদেশে যেটা হচ্ছে সবাইকে অ্যাওয়ার করা, যারা ওখানে আছে টাইম স্কয়ারে, মিডিয়া যারা আসছে, just making sure that there's a change that comes and that there's a safer Bangladesh for everybody. Thank you so much. Thank you. That means Jackson, আপনার টাইম স্কয়ারে বিক্ষোভ হচ্ছে এবং টাইম স্কয়ারে অনেক বড় একটি বিক্ষোভের আয়োজন আপনারা করেছেন। থ্যাংক ইউ আপনাকে। দিস ইজ দ্য ইনফরমেশন উই গট। থ্যাংক ইউ, আপনি অর্গানাইজ করছেন, আপনি এই জন্য ধন্যবাদ। That's the main message to everyone. Everyone did address the main concerns that we all have. So again, thank you everybody. Hopefully আমাদের protest থেকে ভালো কিছু আসবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, জিয়া ভাই কিছু বলতে চাচ্ছেন? আইরিন পারভিন আছেন, উনি শুনতে পাচ্ছেন? জি। আইরিন পারভিনের মতো আমরা
অনেকেই এরকম একটা ডায়লেমার মধ্যে, যেমন আইরিন কপাল খারাপ, সে একটা রাজনৈতিক দল করে এবং সরকার রাজনৈতিক দলের, এবং সে সরকারের সাথে যাদের নামে রাজনৈতিক দল করে না কোনোদিন, কারণ সরকার আমার রাজনৈতিক দলের যখন ভুল সিদ্ধান্ত নেবে তখন এগুলো মানতে হবে। কিন্তু ও যেটা, ওকে আমরা স্পটে নিয়ে আসছি, উচিত হয় নাই, কারণ ওর একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার আমরা সব শুনেছি, এবং এই মুহূর্তে সে পদত্যাগ করবে না করবে না এসব জিজ্ঞেস করা উচিত না, কারণ দিস থিংস ডিপেন্ডস অন হোয়াটএভার আদার থিংস। বাট এনিওয়ে, সে যেটা বলার চেষ্টা করেছে সেটা অনেকেই যারা রাজনীতি আওয়ামী লীগ করে, রাজনীতির কথা বলছি না, আমরা তো দুঃখিত, তারা কিন্তু এর মধ্যে আছে কেন এটা এইভাবে হলো, এবং কিভাবে এই যে ছাত্রলীগ আর ওবায়দুল কাদের সবাই মিলে যেভাবে এটাকে অগ্নিহতি দিচ্ছে, এটা আমাদের টলারেট করা কঠিন। প্রত্যেকটা শহরে, এই যে মেয়েটা বললো টাইম স্কোয়ার থেকে, প্রত্যেক শহরে যারা মানুষ যারা দেখছে যে 100 কতটা ছেলে স্টুডেন্ট মারা যাচ্ছে, ইচ্ছা মতো গুলি করতেছে এবং আটকাবার চেষ্টা নাই, এটার জন্য যে মানুষের যে বাঙালিরা যারা প্রবাসী আছে বা দেশ প্রবাসী আছে যারা, তারা যে আন্দোলন করছে বা দুঃখ জানাচ্ছে, এটা কিন্তু খুব দরকার। কি হবে না হবে জানে না, এখন যেভাবে যাচ্ছে সেটা কোন পর্যায়ে চলে গেছে সেটা ফেরার কোনো উপায় নাই। কিন্তু আইরিনের মতো এরকম অনেকে আছে যারা মানে কিছু করতে পারবেও না, বা করতে চেষ্টা করলেও রাজনীতির দলের মধ্যে থাকলে এটা সম্ভব না। তো এনিওয়ে, আমি শুনতে চাই অন্যদের মতামত। খালি আমার যেটা মনে হচ্ছে যে আমরা একটা ভালো জায়গায় নাই, যেরকম আমেরিকা থেকে অবস্থা, কিন্তু বাংলাদেশে আমরা যে এত খারাপ একটা অবস্থার মধ্যে, হাজার লক্ষ লক্ষ লোক, এরা কিন্তু সব রাজনৈতিক মন্তব্য দিয়ে আসে নাই প্রথমে, এখন আসতেই পারে, কিন্তু প্রথমে কিন্তু একটা মার্ডার হচ্ছে সামনে, এটাকে প্রতিবাদ যদি না করে বাঙালিরা তো ওইভাবে বেঁচে উঠে নাই। আমি থামবো এখানে, অন্যদের কথা শুনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে হাসান ভাই আপনার পালা এখন, আপনি বলতে পারেন। জি, আপনি এই বিষয়ে। এরপর মাপ ভাই আপনার কাছে আসছি। জি, না ঠিক আছে, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। জি স্যার, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না এই মুহূর্তে, আমাকে চলে যেতে হবে, তো আমি মূল বিষয়ে যদি যেতে পারতাম ভালো হতো। ঠিক আছে, তাহলে 1 মিনিট আমরা একটু মাপ ভাই এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন বাংলাদেশ বিষয়ে? Sure, why not? I am from Bangladesh. Okay, so আপনি এই বিষয়ে বলেন, তাহলে 2 মিনিট বলেন, তারপর আমরা এই বিষয়ে আসলে 2 মিনিট সময় দেন। জি, কোটা বিষয় এবং কোটার আন্দোলনটা নতুন নয়, এটা 72 থেকে শুরু হয়েছে, সেই আমাদের জাতির পিতার আমল থেকেই আর কি। তো সে থেকে এ পর্যন্ত যেটা এখন দাঁড়িয়েছে, যেটা সমস্ত বাংলাদেশকে একইভাবে ডিফাইন করা হচ্ছে, যে হয় তুমি আমার দল, না হয় তুমি আর কোনো দলের সাথেই থাকলে, অন্য কোনো দলের সাথে থাকলে ইউ ডোন্ট বিলং। এই যে একটা পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, একটা ডিভিশন করা হয়েছে, সমস্যাটা সেখানে। এখন বাংলাদেশের ছাত্র আন্দোলন বলতে সারা পৃথিবীতে ছাত্র আন্দোলনই সবকিছু করে। বাংলাদেশের ছাত্র আন্দোলন 52 সালের আন্দোলন না হইলে শেখ মুজিব ডিফাইন হইতে পারতেন না, 69-এর আন্দোলন না হইলে দেশ স্বাধীন হইতে পারতো না, দেশ যদি স্বাধীন না হইতো হাসিনা প্রাইম মিনিস্টার হইতে পারতেন না। এখন তিনি ক্ষমতায় এসে সমস্ত ফরেন কারেন্সি যেটা আমরা পাঠাচ্ছি, সমস্ত রিজার্ভ শেষ করে উনি কি করলেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1.5% ইন্টারেস্টে লোন না এনে উনি চায়না থেকে 6% লোনে পদ্মা সেতু করলেন, দেশকে ডিজিটাইজ করলেন সমস্ত দেশকে। এখন এইসব করার পিছনে যদি, উন্নতির পিছনে যদি এই উদ্দেশ্য হয়, যখনই গন্ডগোল লাগবে আমি সমস্ত ডিজিটাল সিস্টেম বন্ধ করে দিব, সব আমার কন্ট্রোলে চলে আসবে, পদ্মা সেতুর এক পাশে দাঁড়াবো, কেউ চলাফেরা করতে পারবে না, কক্সবাজারের টানেলে দাঁড়াবো, কেউ আর চলতে পারবে। এই যদি উন্নতি হয়, তাহলে সেই উন্নতির কোনো ব্যক্তি নাই, মানুষের কোনো উপকার নাই, যে এইসব উন্নতি মানুষের জন্য করা হচ্ছে না, সেটাই বোঝা যাচ্ছে। অবাধ ভাবে যে গুলি করা হয়েছে, মানে নির্দ্বিধায় নিরঙ্কুশ ভাবে নিষ্পাপ ছেলে মেয়েদেরকে যেভাবে গুলি করা হয়েছে, ফিজিক্যাল টর্চার করা হয়েছে, রেপ করা হয়েছে, লাইট বন্ধ করে হলগুলিতে, মেয়েদের হলগুলিতে আক্রমণ করা, চিৎকার শুনেছি, কি হয়েছে জানি না, কতজন রেপ হয়েছে জানি না। এই যে বিষয়গুলো আমাদেরকে উৎপীড়িত করে সারা পৃথিবী ব্যাপী, সেটারও ইন্ডিকেশন আপনারা সবাই বলছেন, সারা পৃথিবীতে এখন এক হিসেবে একটা আন্দোলন চলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আমাদের এই কথা আজকে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই আপনার কাছে আসে। হাসান ভাই, জনাব হাসান ফেরদৌস, আপনি জানেন যে আজকে মূল বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের এতদিন থেকে আমরা যেটা আলোচনা করছিলাম এবং প্রেসিডেন্ট বাইডেনের যে আজকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে ঘটনা, যেটা ইতিহাসে একটি বিরল ঘটনার মতোই অনেকটা, এবং হয়তো আমরা ইতিহাসে অনেক জিনিস দেখেছি, অনেক কিছুর আই উইটনেস, বা দিস ইজ অলসো এ রেয়ার আপনার হিস্ট্রি যার আই উইটনেস হচ্ছে আমরা। তো বিষয়ে আপনার অ্যানালাইসিস এবং ডেমোক্রেটিক পার্টি কোন দিকে যাচ্ছে একটু আমরা জানি আপনার কাছ থেকে। জি, তাই অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমরা তো গত 2 সপ্তাহ ধরে 3 সপ্তাহ ধরে নিয়ে কথা বলছি আমরা। জি, এবং মূল উদ্বেগটা ছিল যে যদিও প্রেসিডেন্ট বাইডেন তার 3.5 বছরে যা অর্জন করেছেন তা বাস্তবতা তাকে এই শতাব্দীর সেরা প্রেসিডেন্ট বলে বলা চিহ্নিত করা যায়। আমার বিবেচনায় প্রেসিডেন্ট জনসনের পরে এতটা প্রগ্রেসিভ প্রেসিডেন্ট আমেরিকা পায়নি। ফলে তার অর্জন নিয়ে কোনো প্রশ্ন নেই, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন উঠেছে 81 বছর বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন, যিনি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন শারীরিকভাবে। একটা 81 বছর বয়স্ক মানুষের সে কিছু সীমাবদ্ধতা থাকে। আমার চেয়ে ভালো জিয়া ভাই বলতে পারবেন যে একজন সব মানুষ একরকম নয়, ফিজিক্যাল সব একরকম নয়, কিন্তু প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টতই ফিজিক্যালি আগের মতো নেই, সেই স্ট্যামিনা তার নেই। সবচেয়ে বড় কথা, যে ডিবেটে আমরা তাকে দেখলাম, যে ডিবেটে তার পারফরমেন্স খুবই অপ্রত্যাশিত ছিল। এর ফলে ডেমোক্রেটিক পার্টির ভিতরে কিন্তু তাকে সরে যাবার আহ্বানটা এসছে। এটা মাথায় রাখতে হবে, বাইরে থেকে নয়, দলের ভেতর থেকে, দলের সর্বোচ্চ পর্যায় থেকে। ন্যান্সি পেলোসি, হাকিম জেফ্রিজ, চাক শুমার, এরা সবাই কার্যত তাকে সরে যাবার অনুরোধ করেছেন। প্রেসিডেন্ট বাইডেনের প্রশ্ন ছিল যে আমি সরে যাই তাহলে আমার জায়গায় যে আসবে সে কি জিতবে? প্রথমত কেন আমরা দাবি করছি তাকে সরে যেতে হবে, কেন প্রশ্ন তুলছি আমরা? কারণ আমাদের সবার একটাই লক্ষ্য, তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করা, যাতে করে ডোনাল্ড ট্রাম্প নামক এই লোকটি ক্ষমতায় না আসতে পারে। কারণ সে আমেরিকার জন্য, শুধু আমেরিকার জন্য নয়, বিশ্বের জন্য একটা ভয়াবহ রকম হুমকি, থ্রেট। বাইডেন নিজে বলেছেন, আমরাও সে কথা বলি, বেশ করে এখন যারা আমরা মোটামুটি প্রজেক্ট 2025 পড়েছি, দেখেছি, তারা বুঝি যে ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকার অবস্থা কি দাঁড়াবে, বিশ্বের অবস্থা কি দাঁড়াবে। তারা সবাই চাই ট্রাম্প পরাস্ত, এবং পরাস্ত হওয়ার জন্য কি প্রয়োজন? একজন শক্ত ক্যান্ডিডেটের। বাইডেন সেই ক্যান্ডিডেট নয়। বাইডেন ইজ এ ওয়ান্ডারফুল প্রেসিডেন্ট, আবার বলি আমি, কিন্তু তিনি সেই ক্যান্ডিডেট নয় যিনি আরো 4 বছর ক্ষমতা থেকে দেশ চালাতে পারবেন। এই সন্দেহ দেখা দিয়েছে, এবং যতগুলি পোলও পেয়েছি আমরা, জনমত জরিপ পেয়েছি আমরা, প্রায় সবগুলিতেই দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বাইডেন পিছিয়ে পড়ছেন। সংক্ষেপে বলি কেন বাইডেন সরে যেতে হচ্ছে। বাইডেন সরে যেতে চাননি, কিন্তু যে লোকটি 50 বছর ধরে রাজনীতি করছেন এইভাবে খানিকটা অপমানিত হয়ে সরে যান, তা তিনি চাননি। 3টি কারণ, স্পষ্ট কারণ তার সরে যাওয়ার। 1 নম্বর, জনমতের ধস, ক্রমান্বয়ে জনমতে তার অবস্থান দুর্বল হয়ে পড়ছে, 1 নম্বর। 2 নম্বর, তার দলের মধ্যেই তার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা জানি যে আমেরিকায় নির্বাচিত হতে হলে দলের সমর্থনটা, প্রাতিষ্ঠানিক সমর্থনটা খুব জরুরি, এটা আমরা জানি। আর 3 নম্বর হচ্ছে অর্থ। তারপর আমি আগে বুঝিয়ে বলেছি যে প্রেসিডেন্ট বাইডেন সরে না গেলে বড় বড় মেজর ডোনাররা পয়সা দেবেন। আপনার $90 মিলিয়ন আটকে আছে, তারা কমিট করেছে কিন্তু টাকা রিলিজ করছে না। ফলে টাকা না থাকলে কিভাবে নির্বাচন হবে? এই 3টি বেসিক কারণের জন্য ট্রাম্প বাইডেন সরে যেতে হলো। এখন প্রশ্ন হচ্ছে যে তার রিপ্লেসমেন্ট কে? বাইডেন অলরেডি উল্লেখ করেছেন যে তিনি কামালা হ্যারিসকে এন্ডোর্স করছেন। এন্ডোর্স করা মানে কিন্তু এই নয় যে তিনি অটোমেটিক হয়ে গেলেন। মাথায় রাখতে হবে একটা আইনি জটিলতা আছে। বাইডেন এবং হ্যারিস উভয়ই কিন্তু একটি প্রাইমারি প্রক্রিয়া দিয়ে উঠে এসেছেন। প্রাইমারি ভিতর দিয়ে সারা আমেরিকার ডেমোক্রেটিক ভোটাররা তার পক্ষে ভোট দিয়েছে। প্রায় 4000 ভোটার, 4000 ডেলিগেট তারা সংগ্রহ করেছেন। এই 4000 ডেলিগেট সিদ্ধান্ত নেবে। বাইডেন একা সিদ্ধান্ত নিতে পারেন না, তার বদলি প্রার্থী কে হবে, ফলে কোথায় কি হবে সিদ্ধান্তটা নেওয়া হবে। এইটা হচ্ছে আইনি জটিলতা। আমরা কি জানি, আমরা এই মুহূর্তে আমরা কি বুঝতে পারছি, তা হচ্ছে এই যে ডেমোক্রেটিক পার্টির ভেতর একটা কনসেনসাস গ্রো করছে যে কামালা হ্যারিসই তাদের প্রার্থী হোক। আপনারা লক্ষ্য করেছেন যে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু হ্যারিসকে এন্ডোর্স করেননি। তিনি বলেছেন যে তাকে উইন করতে হবে, তাকে জিততে হবে, তাকে ডেমোক্রেটিক ভোটারদের সমর্থন অর্জন করতে হবে। কিভাবে?
প্রক্রিয়াটা খুব কঠিন নয়, দুভাবে বলা হয়েছে। এক নম্বর যে এখন বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন এবং হ্যারিস দুজনেই তো প্রাইমারি দিয়ে উঠে এসছেন, ফলে হ্যারিস অটোমেটিক্যালি বাইডেনের উত্তরসূরি, বাইডেন না সরে গেলে তাকে সে স্থান দখল করবেন, এটা আইন সিদ্ধ। কিন্তু ভোটাররা তো তাকেই প্রেজেন্ট করবো বলে ভোটটা দেয়নি প্রাইমারিতে, ফলে এখন প্রস্তাব এসেছে মিনি প্রাইমারির কথা বলা হচ্ছে। বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে ছোট আকারে সভা করা হবে, প্রাইমারি করা হবে না, যেখানে কমলা হ্যারিস তার বক্তব্য তুলে ধরবেন এবং রিয়াকশনটা তিনি দেখবেন যে কিভাবে তাকে রিসিভ করে। এটা এক নম্বর ব্যাপার। আর দুই নম্বর ব্যাপার, মূল সিদ্ধান্ত হবে কিন্তু কনভেনশনে। আপনারা জানেন অগাস্টের 3য় সপ্তাহে শিকাগোতে কনভেনশন হবে। সে কনভেনশনে ওবামা বলেছেন ওপেন কনভেনশন। ওপেন কনভেনশন মানে কিন্তু কন্টেস্টেড কনভেনশন নয়। ইট কুড লিড টু কন্টেস্টেড কনভেনশন, হতে পারে যদি দাঁড়িয়ে পড়ে 5 জন লোক বলে আমিও দাঁড়াতে চাই, সেক্ষেত্রে হতে পারে, যেটা বিভক্তিকর, যেটা খুব বিপজ্জনক। কিন্তু ওপেন কনভেনশন মানে সেখানে সিদ্ধান্ত নেবে ডেলিগেটরা কার পক্ষে তারা, কাকে তারা ভোট দেবে। সেখানে এখন যেমন মেরিয়াম উইলিয়ামসন অনুরোধ করেছেন, তিনি ডেমোক্রেটিক ডেলিগেটদের বলেছেন ভাই আমাকে ভোটটা দাও। তিনি কিন্তু বাইরে থেকে তিনি বলছেন, তিনি খুব সামান্য হয়তো বা ডেলিগেট সংগ্রহ, আমি নাম্বারটা জানি না, তিনি অনুরোধ করছেন যে কমলাকে না দিয়ে আমাকে দাও। এই অবস্থায় সিদ্ধান্তটা কি হবে? তার আগে বলি কেন কমলা, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়াই কমলা? একাধিক কারণ। প্রথমত কমলা অভিজ্ঞ। কমলা গত 4 বছর, প্রায় 4 বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রেনি ছিল। ভাইস মানেটা কি? যে তুমি সরে গেলে তোমার জায়গায় আমি আসবো। যদি কোনো কারণে অক্ষম হতেন ফিজিক্যালি বা তিনি মারা যেতেন, তার জায়গাটা কে নিত? অটোমেটিক্যালি কমলা হ্যারিস। ফলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট ইন ওয়েটিং, তিনি অপেক্ষা করছেন। এটা 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে আমার কাছে যেটা লাগে, ইটস অ্যাবাউট টাইম দ্যাট উই ইলেক্ট এ ওম্যান। আমরা একবার ব্যর্থ হয়েছি 2016 সালে, হিলারিকে আমরা নির্বাচিত করতে পারিনি। এবার জন্য আমরা একজন নারীকে নির্বাচিত করি। 2, 3 নম্বর, সবচেয়ে তার জন্য পজিটিভ পয়েন্ট কোনটা? নারী এবং আফ্রিকান আমেরিকান, তিনি ব্ল্যাক ওম্যান। আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর কি ছিল? প্রাইমারিতে কিন্তু তিনি সাউথ ক্যারোলিনা জিতেছিলেন মূলত আফ্রিকান আমেরিকান কালো মহিলাদের ভোটের কারণে, ভোটের শক্তিতে। আমরা আশা করব যে এই 3টা ফ্যাক্টর বিবেচনা রেখে সকল ডেমোক্রেটিক সমর্থক তার পেছনে সংগঠিত হবেন। শেষ কথা বলি, আমি আগে বলেছি যে অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে, যন্ত্র হচ্ছে টাকা। আজকে বাইডেন ঘোষণা করার পরে কয় ঘন্টা গেছে, এই গত 12 ঘন্টার মধ্যে কিন্তু $30 মিলিয়ন উঠানো হয়েছে, যে একটা রেকর্ড। 30 মিলিয়ন চান্দা তুলেছে ডেমোক্রেটিক। তার ইতিহাসে এই 12 ঘন্টা এত টাকা কখনো ওঠেনি। এর মানেটা কি? হোয়াট ডাজ ইট টেল ইউ? এটা মানে হচ্ছে যে অবশেষে ডেমোক্রেটিক সমর্থকেরা হাফ ছেড়ে বাঁচলেন। তারা বলছেন যে হ্যাঁ, এই মহিলার, এই নারীর পেছনে আমরা সমবেত হতে পারি। এবং তাই যদি হয়, আরো বলি আমি, একাধিক মেগা ডোনার যারা দিন বসেছিলেন দেবো কি দেবো না, তারা আজকে ঘোষণা করেছেন যে আমরা তোমার পাশে আছি। বাইডেন নিজে 3টি ডোনার্স মিটিং চেয়ার করবেন আগামী 7 দিনের মধ্যে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ক্রমান্বয়ে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিসের পেছনে সংগঠিত হচ্ছে। শেষ কথা বলি, আপনারা যদি ভাবুন, ইমাজিন করুন, কমলা হ্যারিস কে? কমলা হ্যারিস একজন প্রসিকিউটর, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তিনি একজন অ্যাটর্নি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট। আর পাশে দাঁড়াবে কি? তার পাশে দাঁড়াবে এমন একজন ক্যান্ডিডেট যিনি অলরেডি 2টি মামলায় কনভিক্টেড। তার একটি রেপ অথবা সেক্সুয়াল অ্যাসল্টের জন্য, অন্যটি অর্থের নির্বাচনী আইন ভঙ্গের জন্য। এখন ভাবুন, কমলা হ্যারিস কিন্তু অনেক কেস করেছে রেপ ভিক্টিমের পক্ষে। সেই যদি আমাদের ক্যান্ডিডেট হয় আর তার পাশে যদি একজন রেপিস্ট দাঁড়ায়, কার জন্য ব্যাপারটা সহজ হবে প্রসিকিউট করা। আমি মনে করি ইটস এ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর ডেমোক্রেটিক পার্টি। ফাইনালি উই হ্যাভ সামবডি who can strongly argue why we need to reject Donald Trump. আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ। ওয়ান সেকেন্ড, আমি হাসান ভাইকে একটা প্রশ্ন করতে চাই। না, আমি একটা প্রশ্ন করি। হাসান ভাই সময় কম, মাব্বাই আছেন, আপনার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন, ভাইস প্রেসিডেন্ট তার রানিং কি হতে পারে? ভেরি গুড প্রশ্ন। মাথা রাখতে হবে যে ভাইস প্রেসিডেন্ট কিভাবে বাছাই করা হয়।
আমাকে কে কমপ্লিমেন্ট করবে, আমি প্রেসিডেন্ট, আমাকে কি কমপ্লিমেন্ট করবে? আমি বুড়ো মানুষ, আমি খুঁজি একজন ইয়াং মানুষ, আমি পুরুষ, খুঁজি একজন মহিলা, আমি কালো মানুষ, খুঁজি একজন সাদা মানুষ, আমি একটা ব্লু স্টেট থেকে এসেছি, আমার প্রয়োজন একটা রেড স্টেট। এই ফ্যাক্টরগুলি মাথা রাখলে কাকে কাকে মনে আসে? আমি বলি আমার বিবেচনায় প্রধান সম্ভাবনা হচ্ছে গিয়ে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির। অ্যান্ডি বেশির পরপর দুবার, কেন্টাকি একটা রুবি রেড স্টেট, সেখানে তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছেন এবং খুব জনপ্রিয় একজন গভর্নর। তার মানে তিনি লাল এবং নীলকে ইউনাইট করতে পেরেছেন। এটা এক নম্বর। আমার বিবেচনায় প্রধান প্রার্থী হতে পারেন অ্যান্ডি বেশির, কেন্টাকির গভর্নর। 2 নম্বর বলা হচ্ছে যে আমার বিবেচনায় নর্থ ক্যারোলিনার গভর্নর রে কুপার একইভাবে একজন প্রায় একটা পার্পল স্টেটে, এখন নর্থ ক্যারোলিনা বেসিক্যালি একটা রেড স্টেট, সেখানে তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছেন এবং অন অল বেসিক ইস্যুস, যেমন অন ক্লাইমেট চেঞ্জ, অন অ্যাবর্শন, তিনি স্ট্রংলি প্রোগ্রেসিভ, তিনি স্ট্রংলি ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, বলে হি কুড বি এ ভেরি গুড ক্যান্ডিডেট। থার্ড আমার বিবেচনায়, প্রথম বললাম অ্যান্ডি বেশির, 2 নম্বর হচ্ছে কি নর্থ ক্যারোলিনার রে কুপার, থার্ড হচ্ছে কি সিনেটর মার্ক কেলি। আপনারা জানেন অ্যারিজোনার অ্যাস্ট্রোনট ছিলেন, বিখ্যাত মানুষ, খুব জনপ্রিয় মানুষ তিনিও পরপর দুবার নির্বাচিত হয়েছেন, একবার অ্যাজ এ গভর্নর কংগ্রেসম্যান, একবার তিনি নির্বাচিত হয়েছেন অ্যাজ সিনেটর। ফলে যদি অ্যারিজোনার গভর্নর হিসেবে অ্যারিজোনার থেকে তিনি যদি হাত মেলান কমলা হ্যারিসের সাথে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে যে একটা রেড স্টেটে বা অলমোস্ট পার্পল স্টেটে আমরা আমাদের একজন অভিজ্ঞ সিনেটরকে পাবো যে কমপ্লিমেন্ট করতে পারবে কমলা হ্যারিসকে। ফলে আমার বিবেচনা এগেন বলি অ্যান্ডি বেশির 1 নম্বর, 2 নম্বর রে কুপার, 3 নম্বর মার্ক কেলি। থ্যাংক ইউ সো মাচ মাহবেজ ভাই। আমরা সবার সাথে আসছি। মাহবেজ ভাই, এনিথিং আপনার হোয়াট ইজ ইওর অপিনিয়ন? বিকজ আপনি তো আই থিংক হাসান ভাই, জি আর হাসান ভাই তো কিছু বলতে চাচ্ছেন? আমাকে যেতে হবে, কেমন? আমাকে থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে পরশু আবার এসে এই নিয়ে কথা বলবো। জি থ্যাংক ইউ। হাসান ভাই রিজনের সাথে শুধু একটাই অ্যাড করব, তার হাসান ভাই চলে যাক, যে $100 মিলিয়ন যেটা ফান্ডে আছে এখন, কমলা হওয়ার কারণে ওই 100 মিলিয়ন ওখানে যোগ হবে, আর যদি কমলাকে বাদ দিয়ে অন্যকে করে সেই 100 মিলিয়ন পাবে না। এটা একটা বিরাট ব্যাপার। জান, বিষয় হচ্ছে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফে, বোধহয় এটা আমার নাম্বার 10 ইলেকশন, সবসময় কেবল বলে আসতেছি, এভরি ইলেকশন ইজ এন ইম্পর্টেন্ট ইলেকশন, বাট দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন ইন আওয়ার লাইফ টাইম। সুপ্রিম কোর্ট আল্লাহ দিলে আপনারা তো জানেন 6-3, if Trump gets elected it will be 8-1, if Biden gets elected or now Harris gets elected it will be 5-4. Very important election. So that is first part. Second part is that আপনারা জানেন এই যে বাইডেনের যে কগনিটিভ যে প্রবলেম, এটা ট্রাম্পেরও একই রকম প্রবলেম। তাদের যে গত 4 দিন কনভেনশন গেছে, সেখানে তাকে আমি একদিন একাধারে 9 মিনিট পর্যন্ত কেবল জুততেছে দেখলাম ট্রাম্পকে। সে তার পোলারে বলতেছে যে মেলানিয়ার ছেলে, তার ছেলে বলার সুযোগ পায় নাই। তারপরে তার ভাইস প্রেসিডেন্টে বলতেছে যে এটা নিকি হেলি। মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দিস পিপল। হি ইজ 89, হি ইজ 81. So that was the deal. Unfortunately, Democrat flies before anybody can fly. Democrats' loyalty does not last long. Look at this. The guy is a felony. A felony cannot even vote. This felony of 36 counts is the presidential candidate. But think about this. Of course, sexual harassment, $5 million. He already was found guilty and was bound to pay $5 million. At the same time, $130,000 he is paying that. With all these things, is still 74 million Democrats. All House representatives, they are in majority. All senator, they are in minority with 1 seat less. All of them. 110% is with Trump. Right. Thank you so much. So this is what is the problem with the Democrat Party. Right. Apart from his problem, but still I think finally Biden has shown his leadership. Right. He thought that why to create a division, everybody said that he sacrificed the best thing ever one can sacrifice for his country. But what Biden has to, Harris or Democrat now need to do, they must come out, they must elect Harris, and they must elect the House and Senate. Otherwise, their Republican Project 2024
5, the manifesto they just passed, it is the most dangerous manifesto America has ever seen. It will bring back America 100 years back. Beginning, 20 million immigrant has to be deported. That is in their first 90 days. Right. I don't know how they do it, but that is what they're planning. Their Medicaid card. Look, আমরা ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে যে 9 লাখ লোক, এর ভিতরে 7 লাখ লোকই মেডিকেয়ার, মেডিকেড এবং ওই ওবামা কেয়ার, যেটা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট, সেটা থেকে ইন্স্যুরেন্স নিয়ে জীবন চালাইতেছে। সেটা যদি বন্ধ করে দেয়, রিপাবলিকান ইন ট্রাম্পের প্রথম 4 বছরে 100 বার বিল আনছে হাউসে, and they voted to cut it down. থ্যাংক ইউ। এই বিষয়টি একটু ডিটেইলস আলোচনা করবো কাল পরশু আবার আপনার সাথে। আজকে বাংলাদেশ প্রসঙ্গে আবার একটু ফিরে যাই। থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই, আপনার কাছে আসতেছি, 1 মিনিট একটু শুনে নেই যুক্তরাষ্ট্র কি বলছে বাংলাদেশ প্রসঙ্গে, এবং ইব্রাহিম চৌধুরী খোকন আছেন। যুক্তরাষ্ট্র কি বলছে ইব্রাহিম চৌধুরী খোকন বাংলাদেশ সিচুয়েশন নিয়ে? সরি, রানা হেলালুদ্দিন রানা আছেন, উনি জানেন। জি, যুক্তরাষ্ট্র তো তাদের একটা ট্রাভেল অ্যাডভাইজারি ঘোষণা করেছে, বাংলাদেশে মানে সম্ভব হলে ট্রাভেল অ্যাভয়েড করা, বা যাদের খুব দরকার তারা যদি যেতেও হয় তাহলে যেন বুঝে শুনে যান এবং চলাফেরায় সতর্ক থাকেন, কারণ বাংলাদেশের অবস্থা তাদের ভাষায় খুবই বিপজ্জনক। তো এজন্য আমরা জানি যে যুক্তরাষ্ট্র মাঝে মাঝে বিভিন্ন দেশ সম্পর্কে ধরনের অ্যাডভাইজারি দিয়ে থাকে, এটা তাদের ওয়েবসাইটেও আছে। তো বাংলাদেশ সম্পর্কে এখন যেটা প্রচার করা হচ্ছে যে বাংলাদেশ খুবই বিপজ্জনক এবং সেখানে কোনোভাবেই কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই। তো সেখানে যদি ট্রাভেল করতে হয় তাহলে সম্ভব হলে এটা অ্যাভয়েড করাই তারা এই সাজেশনটাই দিচ্ছে। আমি একটু যুক্ত করি, এটা সম্ভব হলে এটা সর্বোচ্চ ট্রাভেল অ্যালার্ট 4 মাত্রার, যেটা গাজার বেলায় ইসরায়েলের গাজা হামলার সময় দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি এটাকে স্পষ্ট বলে দিছে 4 মাত্রার আর 5 মাত্রার হোক, অনেক প্রবাসী আছেন যারা আজ থেকে এই যে স্কুল ছুটি চলছে এখন, তারা তাদের একটা ট্রাভেল প্ল্যান রেডি করে রেখেছেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে যাবেন, অনেকের মা অসুস্থ, কত প্রবলেম রয়েছে লোকজনের। তো তারা এই 4 আর 5 মাত্রার এটা বুঝবে না, তারা অনেককে ট্রাভেল থেকে ফেরানো যাবে না, হয়তো আমরা পারবো না, তারা করবে ট্রাভেল, কারণ তাদেরও দেশ এটা। পয়েন্টে আসেন জি, পয়েন্ট। ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং ট্রাভেল অ্যাডভাইজারি হচ্ছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বোচ্চ সতর্কতা এর মাত্রা রয়েছে, যেটা ইব্রাহিম যোগ করলেন, সেটা অবশ্যই সর্বোচ্চ মাত্রা। আমি একটা বিষয় যোগ করতে চাই, যেটা অনেকক্ষণ আলোচনা হয়েছে, এই যে মৃতের সংখ্যা, আমরা এখনো জানি না যে বাংলাদেশে আসলে কতজনের মৃতদেহ পাওয়া গেছে বা কোথায় কি ঘটছে, কতজন মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই আমরা পাচ্ছি না। আমরা গুজব শুনছি, শুধু গুজবের পর গুজব। এখন ফেসবুক ভাইরাল হচ্ছে, প্রথম আলোর সূত্রে 900-এর উপরে লোকজন মারা গেছে। এই যে অবস্থা, এটার তো গভর্নমেন্ট আজকে যখন প্রথম এই 4 দিনের মধ্যে সময় টিভি একটা লাইভ ব্রডকাস্ট করলো সকালে, মানে আমেরিকার 12টায় দুপুরে, ঢাকার থেকে রাতের নিউজ 10টা, সেখানে প্রধানমন্ত্রীর একটা ফুটেজ দেখানো হলো না, প্রধানমন্ত্রী একটা কথা বলছেন দেখানো হলো না। এই সংকটকালীন সময়ে যেটা সবচেয়ে জরুরি, সেখানে সরকারের পক্ষে বক্তব্য রাখলেন আইনমন্ত্রী আর অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। এই যে অবস্থা, এটা তো কোনোভাবেই গুজব থামবে না। প্রধানমন্ত্রী তো কিছু বলতে পারতেন। এটা ছাড়াও না, এমনকি ভারতীয় পত্র পত্রিকা বাংলাদেশ প্রসঙ্গে গুজব সংবাদ প্রেরণ করতেছে। আমরা কিছুক্ষণ আজকে সকালের দিকেই হঠাৎ করে যে এয়ারলিফট হয়েছে, এটাই বলছি। জি, এটা আমি আগে বলেছি আরেক আলোচনায়। ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডের খবর, জি, ইন্ডিয়া টুডে এটা আতঙ্কে ফেলে দিয়েছে। আমরা যদিও এই নিউজটি তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, তো এই পরিস্থিতিতে আমরা প্রবাসীরা কি করতে পারি? আমি জিয়া ভাইয়ের কাছে একটু জানি। জিয়া ভাই আমাদের সবার মুরব্বী এবং তিনি ওয়াচ করছেন দ্য হোল সিচুয়েশন। উনি তো এর আগে মুক্তিযুদ্ধ করেছেন, এই ধরনের সিচুয়েশন উনি দেখে দেখে এই পর্যায়ে আসছেন। জিয়া ভাই, আপনার কি মনে হয়? আমি শুনতেছিলাম সবার কথা, কারণ এখন আমাদের বলার কিছু নাই, এগুলো সবই সত্য। আমরা যদি ইনফরমেশন না পাই তাহলে আমাদের উদ্বিগ্ন হওয়ার কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইরানের ব্যাপারে ফিরে আসছি, আমাদের দেশে এই যে কোনো কথাই পলিটিক্যাল যে রিলেশন তাদেরকে শোনানো যায় না।
আমি এখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট হই না আমি বাংলাদেশ আওয়ামী লীগের কি হই, এই জিনিসটা আমাদের উঠতে হবে। আমরা যেন এই যে এইটা যদি এই যে এখানকার যে আইরিনের মতো এখানকার যে আওয়ামী লীগের লোকজন যারা আছে আমরা না যারা, তারা যেন বলতে পারে যে আপনারা এটা বন্ধ করেন, আপনারা সামনে আসেন, আপনারা যে ফলস ইনফরমেশন দিচ্ছেন, রিজাইন করার না করে দূরের কথা, রিজাইন করতে হবে কেন, রিজাইন না করে বলতে পারে যে আমরা সবাই মিলে চাই যে আমরা দেশের সবাই দেশের মানুষ, এরা ইন্ডিয়া থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই, ছাত্ররা আমাদের এই ছাত্রছাত্রী, আপনারা এটা বন্ধ করেন, এইটা স্টেটমেন্ট তাদের দেওয়া উচিত। না হলে খালি গদি রাখার জন্য যদি সবাই ভয় পায় হবে না, আর গদি ছাড়ার দরকার নেই, গদি ছাড়াতে তোমার কোনো পাওয়ার নেই, তোমাকে বলতে হবে। কারণ আমাদের প্রাইম মিনিস্টার উনি যে কোনো কারণে হোক না কেন কারোর কথা শোনেন, ওনাকে বোঝাতে হবে যে আপনার শোনার সময় আসছে, ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, কারণ এগুলো সলিউশন দরকার। আমরা দেশকে গোয়িং ডাউন, যে কেউ আসুক না কেন, আমাদের এই যে আজকে যে ঘটনা ঘটছে, এনিওয়ে, তো আমি মনে করবো যে এটা আইরিনদের জন্য, আওয়ামী লীগের জন্য এই কথা থাকলো। আর বাকি যেটা আসলে আমরা বলছি, আমরা এখনো জানি না কি হচ্ছে, এবং 100 জন 700 জন, আমার কাছে মনে হয়েছে যে আমাদের এত লোক যে একসাথে গুলি করলে একটা ইয়ের মধ্যে 100 জন মারা যেতে পারে, মনে হচ্ছে মরবে কেন, একজন মরা মানে পারপাসটাই তো খারাপ। এখন নাম্বারটা আমার কাছে এত ইম্পর্টেন্ট না, আমি নাম্বার কান বন্ধ করে রেখে দিই, কষ্ট লাগে, কিন্তু আমি মনে করি যে তোমরা যে আলাপ করছো আমি ইনফ্যাক্ট শুনতে চাই, কারণ আমারও শোনা দরকার। আর আইরিনের কাছে আমার থাকবে যে তোমরা তোমার বাবা চাচারা যেটা এস্টাবলিশ করে গেছেন, দেশ বড় না দল বড়, জাস্ট ডু দ্যাট, তোমার পজিশন থাকুক না থাকুক হু কেয়ারস, কিন্তু এগুলো যদি না করা হয় তাহলে আমাদের কোনো লাভ নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই, আমাদের আপন আইরিন পারভিনকে অভিনন্দন জানাতে চাই। জীবনের যে যন্ত্রণা থেকে আপনি আসছেন, আপনার বাবা চাচাকে আমরা জানতাম, আমি একদম লিটারালি বলতেছি, উনি আপনাদের পাশে বসে আওয়ামী লীগের সৃষ্টি, বঙ্গবন্ধুর স্মৃতিটা তাদের কাছ থেকে আমার নিচে শোনা, এবং আজকে আপনি এইটা বলে যে রাজনৈতিক ভাবে বিপদে পড়বেন সেটাও আমি জানি, আপনাকে গালাগালি করবে লোকজন, কিন্তু আমি মনে করি আপনি নিরাপদ থাকেন, সত্য কথা বলেন, এবং আপনার এই তাড়না, এই যে বিবেকের তাড়না এগিয়ে এসে দলের পক্ষে দলকে সমর্থন করতেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, নেত্রীর প্রতি আনুগত্য জানাচ্ছেন, তারপরেও আপনার যন্ত্রণার কথাটা আপনি স্পষ্ট করে বলছেন। আপনি ফয়াজ ভাইয়ের মেয়ে, আপনি শেখ ওয়াহিদ ভাইয়ের ভাতিজি, আপনাকে অভিবাদন। থ্যাংক ইউ। আমি অলসো এই ব্যাপারে একটু কথা বলতে চাই। এক মিনিট। জি, পারভিন আপাকে আমি অনেকদিন যাবত চিনি, উনি আমাকে ভালোভাবে চিনেন না। আমি উনার পার্সোনালিটি দেখেছি, উনার লিডারশিপ দেখেছি, এবং আপনার যত পোস্টিং আমি দেখেছি প্যালেস্টাইনিদের ব্যাপারে, মাঝে মধ্যে কখনো কমেন্ট হয়তো করেছি বা না করলেও আমার ভালো লেগেছে এই জন্য যে আপনার ভিতরে যে লিডারশিপ থাকলে মূলত মানবতার কাজ হয়, জনগণের কাজ হবে, দেশের উন্নতি হবে, আমাদের কমিউনিটি বেনিফিট হবে, সেইটুকু আপনার কাছে ছিল, আছে, থাকবে, এবং আজকে সেটাই প্রমাণ করলেন আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বুঝে সুঝে আপনার পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নেবেন, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার মঙ্গল কামনা করি। আবু তাহের, জি আমি 1 মিনিট পাবো নাকি? 1 মিনিট, তাড়াতাড়ি বলেন। জি বলেন। হ্যাঁ জি জি, আমিও আইরিন পারভিনকে ধন্যবাদ জানাই। তিনি একজন বিবেকবান মানুষ এবং এই দুঃসাহস দেখাতে পেরেছেন এই সময়ে, এবং তিনি দলের চেয়ে দেশকে বড় মনে করেছেন। আমি বলবো এর থেকে আমাদের যারা আমরা দেশীয় রাজনীতি করি এই ভূখণ্ডে, বিদেশে, নট অনলি আমেরিকা, যে কোনো জায়গায়, আমাদের শিক্ষা নেওয়া উচিত আইরিন পারভিনের কাছ থেকে, যে আমাদেরকে কিভাবে এগিয়ে আসতে হয় দুঃসময়ে, জাতির দুঃসময়ে, দেশের দুঃসময়ে। আমাদের কাছে দল বড় নয়, আমাদের কাছে সবার শেষে, দিন শেষে দেশটাই বড়, এবং এই দীক্ষা আমরা যাতে গ্রহণ করি এবং নিজের বিবেককে জাগ্রত করি। আমি আইরিন পারভিনকে আবারও ধন্যবাদ, তার শুভকামনা করছি। আমার 10 সেকেন্ডের একটা কথা আছে ডেমোক্রেটদের নিয়ে। আমি জানি আপনার কাছ থেকে 10 সেকেন্ড আদায় করা আমার কঠিন হবে। আমি জোর করে বলতে চাই যে ডেমোক্রেটদের এই যে মাহফিজ বলতি ভাই, ডেলিগেট অটোমেটিক্যালি হস্তান্তর হয় না, একটু ভুল। ডেলিগেটরা ভোট দিয়েছে প্রেসিডেন্ট প্রার্থীকে, প্রেসিডেন্ট প্রার্থী কনভেনশনে তার ভাইস প্রেসিডেন্ট অনুমোদন করবেন, ডেলিগেট অটোমেটিক্যালি ট্রান্সফার হয় না। এটা কালকে আলোচনা করব। আমি সেটা বলি নাই কখনো। না, আপনি বলেন নাই, কিন্তু একজন বলছেন। না, ওটা ভুল।
ওদেরকে ওই যে কনভেনশন ফ্লোরে গিয়ে করতে হবে সবকিছু। এক্স্যাক্টলি জি, এক্স্যাক্টলি thank you so much. সেখানেও হয়তো প্রেসিডেন্ট ভাইস ভার্সা হতে পারে। ইব্রাহিম চৌধুরী কালকে আলোচনা করবো, আজকে আমাদের নিউজ অলরেডি পিছিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আরো বিতর্ক হবে, আরো কালকে আলোচনা করবো এটা নিয়ে। আমরা আইরিন পারভিন একটু কথা শুনে ফেলি, দ্যাটস ইট। ওয়েট, আইরিন পারভিন আপনি বোধহয় 1 মিনিট যদি বলতে চান, 1 মিনিট, 1 মিনিট। জি, আমার শ্রদ্ধেয় ডক্টর জিয়াউদ্দিন ভাইকে, যে উনি আমার জন্য বা বাকি সবাই খুবই কনসার্ন, প্রথম আলোর উনি, তারপরে আই থিংক দ্যাট আদার ওয়ান বাবাই, আমি না, তো আপনাদের কনসার্নের জন্য আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। হ্যাঁ, রাজনীতি করেছি ঠিক আছে, আমার বাবা সবসময় বলতেন আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো, কিন্তু আওয়ামী লীগের মধ্যে আত্মসমালোচনাও নাই, আত্মশুদ্ধি নাই, আমি ওইটার সাথে মিলাইতে পারতেছি না। যাই হোক, আমি ওই যে মিসবা যেটা বলছিলেন, ওই যে ছাত্রলীগের যেটা বলতেছে ওইটা আমি শেষ করি নাই, যেটা হলো ওই যে পুলিশের সাথে গিয়ে তারা যখন নিজেরা, পুলিশ যখন ছাত্রলীগকে হেল্প করতেছিল এবং সাধারণ জনতার উপরে হামলা করছিল, তখন মানে আমার বুকের ভিতরে এত বেশি কষ্ট লাগছে যে পুলিশ কুড বি সেফ দেম, পুলিশ, এটা আমাকে খুব খারাপ, মানে আমি খুবই খুবই খারাপ পেয়েছি। আর যেটা হলো সমস্যাটা, আমি আপনাদের মূল্যবান সময় নিতে চাচ্ছি না। আমার ভবিষ্যৎ সেটা, আমি তো আমার লাইফে 38টা বছর আমার ব্যবসা নষ্ট, আমার লেখাপড়া নষ্ট, এখানে আমার অনেক কিছু নষ্ট। মেয়েটা ডাক্তার হয়েছে কোনো মতে, বা ছেলে, যাই হোক, যা পরিবারের জন্য দেওয়ার কথা ছিল অনেক দিতে পারি না, যে বাড়িটা অনেক সব দলে সব লিগে, মানে সব লিগের অনুষ্ঠানে দিতে হইতো। তো যাই হোক, যা করতে করতে, কিন্তু দেখেন অবস্থা দেশের, যে এই ক্রুশিয়াল মোমেন্টে এখন আমরা গিয়ে যে করবো, ইন্টারনেট সংযোগটা বন্ধ করে দিচ্ছে। কোনো কথা হইলো, আমরা প্রাউড ফিল করি এই আমাদের মানে কোনো যোগাযোগ নেই, কার ভাই মরতেছে, কার বা ছেলে মরতেছে, কি করতেছে, কোথায় আছে, মানুষ কত উদ্যোগের মধ্যে আছে, এটা কেন হবে? এক, তারপর ওনারা সবসময় আমাদের মধ্যেও একটু কথা বললেই জামাত বিএনপি খুঁজে, দলকে সংস্কার করলে কি হয়? এই যে এত কথা মানুষ বলবে কেন, আমাদের কেন শুনতে হবে? এটা এত 1000 কোটি টাকা, মানুষ বাঁচতে হলে কয়েক কোটি টাকা লাগে, 5 কোটি টাকা দিলে 1000, হ্যাঁ, এইটা কেন হবে? এইগুলো নিয়ে তাড়াহুড়ো করে এটা করে নিয়ে আমি 6 দিন ধরে আমি খুবই কান্নাকাটি এবং খুবই ইয়ার মধ্যে নিজের থেকে তাহের ভাইকে ফোন করে এটা বলি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আইরিন পারভিন, আপনাকে অনেক ধন্যবাদ। একটা তথ্য আপনি জানিয়ে দেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, আমার এখন সময় নেই, এটা পরে কথা বলতে হবে। জি, পরে এটা মানুষ তো দেশের টাকা পাঠানোর জন্য আমার কাছে টাকা পাঠানো বন্ধ 5 দিন ধরে, 5 দিন থেকে টাকা পাঠাতে পারছে না। সেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক। আচ্ছা, যাই হোক, এটা এখন আমি জানি না, আমি বলতে পারবো না এটা, এই বিষয়ে আমার না, এটা আপনি গিয়ে দেখেন। আচ্ছা, না, এটা ঠিক যে হ্যাক হয়ে গেছে বা ওয়েবসাইট কাজ করতেছে না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনি আমাদের সবার মুরব্বী এবং অভিভাবক, জাতি এবং কমিউনিটির যে কোনো দুর্দিনে আপনাকে আমরা সামনে ডেকে নিয়ে আসি। থ্যাংক ইউ আপনাকে, আল্লাহ আপনাকে আরো হায়াত দান করুক, দোয়া করি আপনার জন্য। জনাব মোহাম্মদ মিসবাউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা। আইরিন পারভিন, আপনাকে অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, আপনি সময় দিয়েছেন। ইব্রাহিম চৌধুরী খোকন এন্ড হেলালুদ্দিন রানা, ট্রাম্পের বিরুদ্ধে যে কথা বলেছেন একটু আগে আমাদের হাসান ফেরদৌস ভাই এবং মোহাম্মদ মিসবাউদ্দিন আহমেদ, আসলে এটা তো ধরেন কারো কারো গাত্রদাহের কারণ হতে পারে, বাট ইট ইজ ট্রু, এটা হিস্টোরিক। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। গাত্রদাহ নিয়ে কোনো অসুবিধা নেই, কারো গাত্রদাহ যদি হয় তাতে কিছু যায় আসে না। আপনারা আমাদের সাথে ছিলেন, টাইম টেলিভিশন সকল দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন, সাথে থাকবেন, এবং বাংলাদেশ বিষয়ে যে কোনো আপডেট থাকে আমরা আপনাদের সাথে জানাবো। সবাই ভালো থাকবেন। এখন শুরু হবে টাইম নিউজ, দেরি হওয়ার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।